কোন আজকের আপনাদের এই কততম ক্লাস হৃদয় এটা আজকে? স্যার 12তম এবং শেষ। এবং আমার শেষ ক্লাস, আমার চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। শুভ সন্ধ্যা। আজকে আমরা আজ যেহেতু আগে 3টা ক্লাস দেখছি, আজকে আমরা ওগুলোর উপরে কিছু আলোচনা আর তার সাথে কিছু কেস স্টাডি, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আর আগের গত সেশনের মানে আগের ফেজের যে ইনসিডেন্স রেসপন্স ছিল ওইটা আমরা একটু রিভাইজ করব। আমরা চলে যাই বাংলাদেশ অনলাইন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আমাদের আজকে হলো সাইবার সিকিউরিটি ফর অনলাইন এন্টারপ্রেনার। আমি মোহাম্মদ আখতারুজ্জামান সরকার। আজকে আমাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন অ্যান্ড হ্যান্ডস অন স্কিল ইন সাইবার সিকিউরিটি মেজার্স ফর এন্টারপ্রেনার্স। হ্যান্ডস অন বলতে অ্যাকচুয়ালি আমরা তো আর প্র্যাকটিক্যাল করে দেখতে পারবো না, জাস্ট আলোচনা করব। আর ভবিষ্যতে যদি মানে বিওইএ যদি আমাদের ল্যাব করে তাহলে তখন আমরা সেই ল্যাবে প্র্যাকটিক্যালি দেখতে পাবো। তো ওই গত ক্লাস মানে গত সেশন মানে ফেজে আমরা লাস্ট ফেজে আমরা চতুর্থ ক্লাসটা ছিল রিস্ক রেসপন্সের ইনসিডেন্স রেসপন্সের উপরে। ওইটা রিভাইজ করবো আর তার সঙ্গে কিছু আমাদের এই যে রিস্ক অ্যাসেসমেন্ট এবং অন্যান্য কিছু এক্সাম্পল এগুলো দেখবো। প্রথমে আমরা সাইবার সিকিউরিটি বুঝতে হলে আসলে আমাদের এটার সিকিউরিটি রিস্ক গুলো কি সেটা আসলে আমাদের জানা দরকার। এই জন্য আমরা আজকে রিস্ক অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্কের উপরে একটু আলোচনা করব প্রথম দিকে। তারপরে আমরা ইনসিডেন্স রেসপন্স, ইনসিডেন্স রিকভারি এবং দু একটা এক্সাম্পল দেখে শেষ করে দেব। তো প্রথমে আমাদের রিস্ক অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্কের ইম্পর্টেন্স অফ রিস্ক অ্যাসেসমেন্ট ইন সাইবার সিকিউরিটি। কি পয়েন্ট গুলো হেল্প আইডেন্টিফাই মানে আমার সিকিউরিটি রিস্ক গুলো আইডেন্টিফাই করতে সাহায্য করে। এগুলো আমরা জানতে পারি, বুঝতে পারি। আর এগুলো কি ইভ্যালুয়েট এবং প্রায়োরিটিস রিস্ক। সাপোজ আমরা 10টা রিস্ক পাইলাম, এই 10টা রিস্কের মধ্যে কোন রিস্কটা সবচেয়ে বেশি সিভিয়ার বা হাই রিস্ক সেটা আমরা মেজার করতে পারবো ইভ্যালুয়েট করে, এবং সেই অনুযায়ী প্রায়োরিটিজ অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারবো। এই জন্য রিস্ক অ্যাসেসমেন্টটা আসলে ইম্পর্টেন্ট। ইনশিওর ইফেক্টিভ অ্যালোকেশন অফ রিসোর্সেস। যখন কোনো ইনসিডেন্ট হয় অথবা যখন কোনো রিস্ক থাকে, সেই রিস্কটাকে আইডেন্টিফিকেশন, এটার মিটিগেশন, এটার রিমুভাল প্রসেস অথবা অ্যাভেল যেটাই আমরা করি না কেন, এটার জন্য আমাদের কিছু রিসোর্সের দরকার। রিসোর্স যেমন প্রথমত হলো আমাদের 3টা জিনিস লাগে। আমি আগেও বলছিলাম যে পিপল, প্রসেস এবং টেকনোলজি। পিপল লাগে, প্রসেস লাগে, টেকনোলজি লাগে। এগুলো সবগুলোই রিসোর্স এবং এগুলোর ব্যাকগ্রাউন্ডে আমাদের এক্সপেন্ডিচার আছে। তারপরে কি এনহান্স ডিসিশন মেকিং ফর মিটিগেটিং থ্রেট। আমরা যদি এই রিস্ক অ্যাসেস করতে পারি এবং এর এগেনস্টে রিসোর্স অ্যালোকেশন করি তাহলে এগুলো মিটিগেট করা সম্ভব। এই রিসোর্স ইউজ করা অর্থাৎ পিপল আমার টেকনোলজি এবং টুল ইউজ করে আমাদের রিস্কগুলোকে আইডেন্টিফিকেশন এবং মিটিগেশন করতে পারে। অ্যালাইন দ্য বিজনেস গোল অ্যান্ড কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট। এটা করার ফলে যেটা হবে যে আমাদের যে বিজনেস গোল বা অবজেক্টিভস থাকে সেটাকে আমরা অ্যাভেল করতে পারি এবং কমপ্লায়েন্স আমরা করি। কমপ্লায়েন্সটা হলো আমাদের আসলে কমফোর্টের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আমরা যত বেশি কমপ্লাই করবো আমরা তত কমফোর্ট থাকবো। কি রিস্ক অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক। আমরা যে রিস্ক অ্যাসেস করি এগুলোর জন্য কিছু ফ্রেমওয়ার্ক আছে। ফ্রেমওয়ার্ক বলতে যেমন আমরা এটা করার জন্য কি কি জিনিস ইউজ করি, অর্থাৎ আমরা কোন কোন প্রসেস, কোন কোন টেকনোলজি, কোন কোন গাইডলাইন অথবা কোন পলিসি প্রসিডিওর এগুলো ইউজ করি। তো এখানে কয়েকটা স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে। প্রথমে আমরা এখানে বলা আছে এনআইএসটি সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক। এনআইএসটিটা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি। এটা হলো আমেরিকার একটা স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। তাদের সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক আছে। এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমরা কি করি, স্ট্রাকচার অ্যাপ্রোচ ফোকাসিং অন কি কি ফোকাস করে, আইডেন্টিফাই, প্রোটেক্ট, ডিটেক্ট, রেসপন্স এবং রিকভার। অর্থাৎ এই রিস্কটাকে এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী আইডেন্টিফাই করা,
প্রোটেক্ট করা, ডিটেক্ট করা, রেসপন্ড করা এবং রিকভার করা। এগুলো আমরা পরের ইয়েগুলোতে ডিটেল দেখবো। একটা হলো আইএসও, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, এদের কিছু পলিসি আছে। আমরা আগে 27001 অর্থাৎ আইএসএমএস ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে আলোচনা করছি। আর এটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর ম্যানেজিং ইনফরমেশন রিস্ক। ওইটা ছিল আমাদের ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম, আর এটা হলো ইনফরমেশন সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম। আর এরপরে সি নাম্বারটা আছে যেমন ফেয়ার। ফেয়ার হলো ফ্যাক্টর অ্যানালাইসিস ফর ইনফরমেশন রিস্ক। এটাও একটা প্রসেস এটার মাধ্যমে আমরা কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারি। তারপরে কষ্টটা হলো কমিটি ফর স্পন্সরিং অর্গানাইজেশন। এদের হলো এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস আছে। এই প্রসেসের মাধ্যমে আমরা ব্রডার অর্গানাইজেশনাল রিস্ক ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে রিস্ক ম্যানেজমেন্ট করতে পারি। এই হলো আমাদের আজকে চারটা স্ট্যান্ডার্ডের কথা বলছি এখানে। রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস ওভারভিউ, আমরা রিস্কটাকে কিভাবে অ্যাসেস করি এবং প্রসেস করি এবং মনিটর করি। প্রথমে এটা 6টা স্টেপ দেখানো হয়েছে। প্রথম স্টেপটা হলো আইডেন্টিফাই অ্যাসেট, তারপরে আইডেন্টিফাই থ্রেট, আইডেন্টিফাই ভালনারেবিলিটিস, অ্যাসেস ইমপ্যাক্ট অ্যান্ড লাইকলিহুড, তারপরে মিটিগেট রিস্ক, মনিটর, রিভিউ অ্যান্ড রিভিউ। তো আইডেন্টিফিকেশনের মধ্যে দেখেন আইডেন্টিফিকেশন ইসেট, আসলে রিস্কটা আমাদের কিসে? আমাদের আইটি বা ইনফরমেশন সিস্টেম বা সাইবার সিকিউরিটি রিস্ক হলো আমাদের যেসব আইটি অ্যাসেট বা ইনভেন্টরি আছে, অ্যাসেটগুলোকে আমরা লিস্টেড করি একটা ইনভেন্টরির মাধ্যমে। তো রিস্ক ম্যানেজমেন্ট প্রসিডিওরের শুরুটাই হয় ইনভেন্টরি প্রসেসের মাধ্যমে। তো এই জন্য অ্যাসেটগুলো আমাদের প্রথমে আইডেন্টিফিকেশন যদি করতে পারি, তাহলে সেই অ্যাসেটের কি ধরনের রিস্ক আছে এবং সেটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব, সেই জিনিসগুলো আমরা ডিটেক্ট এবং প্রসেস করতে পারবো। তো অ্যাসেট আমাদের এখানে সাধারণত সাইবার সিকিউরিটির ক্ষেত্রে ইনফরমেশন সিস্টেম যে অ্যাসেট আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো ফিজিক্যাল অ্যাসেট বা হার্ডওয়্যার, একটা হলো ডিজিটাল বা সফটওয়্যার। আমাদের এই দুই টাইপের। ফিজিক্যাল যেগুলোর মধ্যে আছে আমাদের, যেমন আমরা ল্যাপটপ, কম্পিউটার, তারপরে সার্ভার, তারপরে মোবাইল, ট্যাব, এগুলো যেগুলো আছে এগুলো আমাদের ফিজিক্যাল অ্যাসেট। এর সঙ্গে আরো ডিভাইস থাকে, যেমন নেটওয়ার্ক ডিভাইস, রাউটার, সুইচ, এগুলো থাকতে পারে। আর ডিজিটালের মধ্যে আমাদের বিভিন্ন রকমের সফটওয়্যার, যেমন আমাদের অপারেটিং সিস্টেম থাকতে পারে, আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকতে পারে। আমাদের এই সফটওয়্যার মধ্যে ডাটা এবং এই সফটওয়্যার গুলোকে অনেক সময় ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলে থাকি। তো এই দুই টাইপের অ্যাসেটই বেসিক্যালি আমাদের আইডেন্টিফাই করতে পারলে তাদের যে রিস্ক গুলো আছে আমরা সেটাকে আইডেন্টিফাই করে এগুলার এগেনস্টে প্রপার আমরা ডিটারমিনেশন নিতে পারবো। এখানে আমাদের যে ডিটারমিনেশনের মাধ্যমে আমাদের রিস্ক গুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো অর্থাৎ মিনিমাইজ করতে পারবো। আর এরপরে হলো আইডেন্টিফাই থ্রেট। থ্রেট এখানে দুই ভাবে দেখানো হচ্ছে, একটা হলো ইন্টারনাল থ্রেট, একটা হলো এক্সটার্নাল থ্রেট। এক্সটার্নাল থ্রেটটা হলো কি, যেমন সাইবার অ্যাটাক, যারা অ্যাটাক করে, ক্র্যাকার, অ্যাটাকার, এরা হলো এক্সটার্নাল থ্রেট বা রিস্ক। তারা কি করবে, এই থ্রেট মানে রিস্ক বলতে তারা যদি কোনোভাবে হ্যাক করতে পারে, আমাদের সিস্টেম কম্প্রোমাইজ হয়ে যায়, তাহলে তাদের ইচ্ছা মতো এটাকে ইউজ করতে পারবে, এটা তারা বেনিফিটেড হতে পারবে, অথবা আমাদেরকে একটা প্রবলেমের বা হ্যাসেলের মধ্যে ফেলে দিতে পারবে। আবার ধরেন ন্যাচারাল ডিজাস্টার, আবার এরকম হতে পারে যে ফ্লাড, বন্যা, অথবা ফায়ার, আগুন লেগে আমাদের এই যে এখন যেমন আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আগুন জ্বলতেছে, জ্বলে একেবারে সব ছারখার হয়ে যাচ্ছে। তো এগুলো হলো আমাদের একটা ডিজাস্টার। তো এর মাধ্যমে অনেক ইনফরমেশন সিস্টেম অ্যাসেট ডিজাস্টার হতে পারে অর্থাৎ ধ্বংস হয়ে যেতে পারে। আর এর ছাড়া আর কি হতে পারে, ভূমিকম্প হতে পারে, ভূমিকম্প হয়ে ধস নামতে পারে। তারপরে আমাদের যেমন এগুলো কিছুই হলো না, আমরা একটা অফিসে কাজ করি বা আমাদের নিজস্ব একটা অফিস আছে, সেটা আমরা বন্ধ করে দিয়ে চলে গেলাম, কিন্তু পরের দিন এসে দেখলাম যে কোনো একটা ট্যাপ নষ্ট হয়ে যাওয়া, তো ওখানে পানি পুরো ফ্লোরে পানি জমে গেছে। এখন যদি কোনো আইটি অ্যাসেট বা কোনো কম্পিউটার যদি ফ্লোরে থাকে, তাহলে ওই পানির মধ্যে ডুবা যায়, তাহলে এটাও একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো এটাও একটা থ্রেট। এভাবে আমাদের থ্রেট ডিজাস্টারের মাধ্যমে থ্রেট আসতে পারে। ইন্টারনাল থ্রেটের মধ্যে যেমন আছে ইনসাইডার থ্রেট, অর্থাৎ আমরা যারা ইউজার আছি, আমরা নিজেরা যারা ইনফরমেশন সিস্টেম ইউজ করি, তারা মাঝে মধ্যে বুঝে অথবা মাঝে মধ্যে না বুঝে এবং মাঝে মধ্যে ইন্টেনশনালি
করতে পারি। না বুঝা যেটা করি সেটা তো আমাদের না বুঝে করলাম, কোনো প্রবলেম হলে হতে পারে, দেখা যাবে যে একটা জায়গায় ক্লিক করা ঠিক না, সেটাতে আমি ক্লিক করে দিচ্ছি, যার ফলে ডাটাগুলো মুছে গেছে বা যেতে পারে, বা অথবা আপডেট হয়ে গেছে, অথবা কোনো পরিবর্তন হয়েছে যেটা আমাদের এক্সপেক্টেড না। আবার অনেক, এটা হলো না বুঝা করলাম। আবার বুঝা অনেক সময় পার্সোনাল বেনিফিটের জন্য আমরা কোনো ইনফরমেশন সিস্টেমে ঢুকে সেটার চেঞ্জ করতে বা সেটাতে আপডেট করতে আমরা যদি করি, তাহলে সেটার মাধ্যমে এই ইন্টারনাল প্রবলেম ক্রিয়েট হবে। আবার সাপোজ হিউম্যান এরর, আমি একটা জায়গায় লিখলাম 10,000 টাকা, কিন্তু লেখার সময় কোনো কারণে একটা শূন্য বেশি হয়ে গেল। তো শূন্য বেশি হওয়ার ফলে আমি যদি ওটাকে ক্লিক করে দেয়, তাহলে আমার 10,000-এর জায়গায় 1,00,000 হয়ে যাবে। তো এটাও একটা এরর, এটা ইন্টারনাল হিউম্যান এররের কারণে এই ধরনের সমস্যা হতে পারে। তো এই ধরনের থ্রেড গুলাকে আইডেন্টিফাই করা এবং এগুলো যাতে না হয় তার জন্য আমাদেরকে ইকুইপড করা, ট্রেনিং দেওয়া এবং এগুলোকে মিটিগেট করা। এরপরে আইডেন্টিফাই ভালনারেবিলিটিস। ভালনারেবিলিটিস এর মধ্যে কি আছে, যেমন গ্যাপ ইন সিকিউরিটি মেজার্স। আমাদের যে সিস্টেম বা যে প্রসেসের উপরে যে পরিমাণ সিকিউরিটি মেজার নেওয়ার কথা ছিল, আমরা যদি সেই পরিমাণ মেজার নিতে না পারি কোনো কারণে, যেমন বাজেটের স্বল্পতার কারণে হতে পারে, এক্সপার্টিজের অভাবের কারণে হতে পারে, অথবা নেগলিজেন্সির কারণে হতে পারে, এইসব কারণে যদি আমাদের প্রপার সিকিউরিটি মেজার্স না নেই, তাহলে সেই সিস্টেমটা বা প্রসেসটা ভালনারেবল হতে পারে। এরপরে হলো প্যাচ সিস্টেম অ্যান্ড আপডেটেড সফটওয়্যার। এই জিনিসগুলো আমি আগেও আলোচনা করছি যে আমাদের কেন প্যাচ আপডেট করতে হয়। কারণ হলো যে আমাদের একটা সলিউশন বা একটা সফটওয়্যার যে পর্যন্ত থাকে সেই পর্যন্ত যেসব ভালনারেবিলিটি ডিটেক্ট হয়, সেই পর্যন্ত যে ভালনারেবিলিটি গুলো থাকে, সেই সলিউশনটা সেই পর্যন্ত ভালনারেবিলিটি গুলোকে অ্যাড্রেস করতে পারে, অর্থাৎ সেগুলোর এগেনস্টে প্রোটেকশন নিতে পারে। কিন্তু যদি এমন হয় যে তারপরে কিছু ভালনারেবিলিটি আসছে, অর্থাৎ তারপরে কিছু ম্যালওয়্যার আসছে, তাহলে সেই ম্যালওয়্যার গুলো এই ব্যাকডেটেড সিস্টেম ডিটেক্ট এবং প্রোটেক্ট করতে পারে না। তো এই জন্য আমাদের সিস্টেমের প্যাচ আপডেটটা দরকার হয়। সরি, এই জায়গায় ছিলাম আমরা, পরে কোনো কারণে এটা চলে গেছিল। আমাদের 3-এর 2 নাম্বারটা আমরা বলতেছিলাম প্যাচ আপডেট। এরপরে হলো অ্যাসেস ইম্প্যাক্ট এবং লাইকলিহুড। ইম্প্যাক্টটা হলো যে একটা থ্রেট অথবা একটা ভালনারেবিলিটি, এটার ইন্টেন্সিটি কত, ইম্প্যাক্ট কত, সেটাকে ইন্টেন্সিটিটাকে বা এর কি পরিমাণ প্রবলেম ক্রিয়েট করতে পারে সেটা আমরা ইম্প্যাক্ট বলতেছি। এটা কি হতে পারে, ইম্প্যাক্ট হলো হাই হতে পারে, মিডিয়াম হতে পারে, বা লো হতে পারে। আর লাইকলিহুডটা হলো যে এটা ঘটার সম্ভাবনা কত, অর্থাৎ প্রবাবিলিটি কত। সাপোজ আমি একটা খুব ভালো সিস্টেম ডেভেলপ করে রাখলাম যেখানে লাইকলিহুড বা প্রবাবিলিটিটা অনেক কম হতে পারে, আর যদি ভালনারেবল হয় বা ভালনারেবিলিটি বেশি হয়, তাহলে আমার এই লাইকলিহুডটা বেশি হতে পারে, অর্থাৎ প্রবাবিলিটি, ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কি হবে, বিজনেস ডিসরাপশন হতে পারে, ফিনান্সিয়াল লস হতে পারে এবং রিপুটেশনাল ড্যামেজ হতে পারে। মিটিগেট রিস্ক, কিভাবে রিস্ক আমরা মিটিগেট করতে পারি? ইমপ্লিমেন্ট কন্ট্রোল পলিসিস অ্যান্ড প্রসিডিওর। আমাদের যাতে এই প্রবলেমগুলো না হয়, অর্থাৎ এই থ্রেটগুলো আমাদের যাতে অ্যাভেল করতে না হয়, এই জন্য আমরা এর এগেনস্টে কন্ট্রোল ইমপ্লিমেন্টেশন করতে পারি। আবার অনেক সময় হচ্ছে যে আমরা কি কি কন্ট্রোল ইমপ্লিমেন্ট করব সেগুলোর জন্য আমাদের কোনো গাইডলাইন, যেমন যেগুলো বললাম, এগুলো ফলো করতে পারি, অথবা আমরা নিজেরা পলিসি ডেভেলপ করতে পারি, প্রসিডিওর ডেভেলপ করতে পারি। পলিসিগুলো হলো যে আমরা কোনটার ক্ষেত্রে কোন জিনিসটা কিভাবে ইউজ করব, সেসব পলিসি যদি ডেভেলপ করি, তাহলে আমাদের এই থ্রেট গুলো আসার সম্ভাবনা কম থাকবে, অর্থাৎ রিস্ক কমে যাবে। এবং আমরা যদি স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক প্রসিডিওর ডেভেলপ করি, তাহলে সেই প্রসিডিওর অনুযায়ী কাজ করলেও আমাদের এই রিস্ক গুলোকে আমরা রিডিউস করতে পারি। সেইভাবে আমরা এই রিস্ক গুলোকে মিটিগেট করতেছি। আর এই স্টেপ গুলা ফলো করার পর ফাইনালি আমাদের যে প্রসেসটা আছে সেটাকে মনিটর করা এবং রিভিউ করা। রিভিউ করার পরে কি হবে, আমাদের যদি কোনো গ্যাপ থাকে বা কোনো যদি ভালনারেবিলিটি
কোনো দুর্বলতা থাকে তাহলে সেটাকে আমরা আপডেট করতে পারি। আর এই মনিটরিং বা আপডেটের ক্ষেত্রে অডিট হলো একটা খুব ইফেক্টিভ প্রসেস। অডিট অর্থাৎ আমরা আমাদের সিস্টেমটাকে চেক করি, যদি দেখি যে কোথায় কোথায় আমাদের লুফলস বা দুর্বলতা আছে, সেই জিনিসগুলো আমরা বের করে এটাকে যদি কমপ্লাই করি তাহলে সিস্টেম আপডেট হয়। তো এইভাবে আমরা রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসটা মেনটেন করি। এটা আমরা যে ফ্রেমওয়ার্ক গুলোর কথা বলছিলাম, তার মধ্যে এটা এনআইএসটি অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড আর টেকনোলজি এর যে সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক আছে, সেটার যে স্টেপ গুলো সেটা হলো এরকম। যেমন আইডেন্টিফাই, কি আইডেন্টিফাই করে তারা, ইনভেন্টরি অল ক্রিটিক্যাল সিস্টেম। আমরা যেমন ওই রেগুলার যে সিস্টেমটা ওইটাকে আমরা ইনভেন্টরি বা আমরা অ্যাসেট ডিটেকশনের কথা বলতেছিলাম, এই ইনভেন্টরির মাধ্যমে তারা বলতেছে কি অল ক্রিটিক্যাল সিস্টেম এগুলোকে আইডেন্টিফাই করে। তাহলে ক্রিটিক্যাল সিস্টেম গুলোকে আমরা যদি প্রপারলি অ্যাড্রেস করতে পারি তাহলে আমাদের ভালনারেবিলিটি বা থ্রেটটা কমে যাবে। ডিফাইন রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি, এবং এই কোন কোন কাজগুলা কে কে করবে সেটা যদি আমরা রোল ডিফাইন করে দেই এবং কার কি রেসপন্সিবিলিটি সেটা বলে দেয়, তাহলে সেই অনুযায়ী স্মুথলি কাজগুলো করতে থাকবে। আর এটা না হলে যেমন একটু জগা খিচুড়ি হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কে কোন কাজ করবে সেটা আমরা বুঝতে পারবো না। আর এটা না বুঝতে পারলে যেটা হবে যে প্রপারলি কাজটা এক্সিকিউট হবে না। তো এই জন্য আমাদের রোল এবং রেসপন্সিবিলিটি ডিফাইন করাটা জরুরি। এরপরে প্রোটেক্ট। প্রোটেক্ট কিভাবে আমরা প্রোটেক্ট করবো, যেমন ইমপ্লিমেন্ট ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস, এনক্রিপশন। ফায়ারওয়ালটা হলো যে আমাদের যে সিস্টেম আছে, ইনফরমেশন সিস্টেম,
স্মল বিজনেস সাইবার সিকিউরিটি রিস্ক অ্যাসেসমেন্ট। এটা একটা সিনারিও, যেমন অনলাইন স্টোর অন কাস্টমার পেমেন্ট ডাটা, অর্থাৎ অনলাইন স্টোর যেটা আছে, যেমন একটা অ্যামাজন বা আলিবাবা, বা আমাদের দেশেও থাকতে পারে চাল ডাল আছে আমাদের, যেমন অনলাইন স্টোর। এগুলো কাস্টমার যখন কোনো কিছু পারচেস করে, যেটা করা যায় যে একটা হলো ক্যাশ অন পেমেন্ট করা যায়, আর একটা অনলাইনে পেমেন্ট করা যায়। আমরা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা ডাটা ক্রেডিট কার্ড ইউজ করে এগুলোকে পেমেন্ট করতে পারি। তো এই পেমেন্ট সিস্টেমে যাতে কোনো প্রবলেম না হয়, তার এটার জন্য কিছু সিকিউরিটি মেনটেন করতে হয়। তো সেই সিকিউরিটি মেনটেনের কথাটা এখানে বলা হচ্ছে। আচ্ছা, এখানে কি রিস্ক কি হতে পারে? যেমন ফিশিং ইমেল, ম্যালওয়্যার অ্যাটাক। ফিশিং ইমেলটা এরকম যে এটা হলো ওই যে মাছ ধরায় যেমন ইয়ে দেয়, এই বড়শি ফেলে, বড়শিতে যেমন টোপ দেয়, এটার ক্ষেত্রে এরকম যে টোপ ফেলে। যে আমি সাপোজ চাল ডালের কথাই যদি ধরি, তাহলে চাল ডাল তো একটা অনলাইন গ্রোসারি শপ, এখান থেকে আমরা অনেক কিছু কিনতে পারবো। তো কেউ একজন করলো কি, চাল ডালের মতো সিমিলার একটা ওয়েবসাইট তৈরি করলো, বাট ওরা কোনো প্রোডাক্ট আপনাকে দেবে না, ওরা প্রোডাক্টের ছবি টবি দিয়ে রেখে দিল। এখন আমরা চাল ডালের ওয়েবসাইটে না ঢুকে যদি ভুল করে ওই ওয়েবসাইটে ঢুকে যাই, ঢোকার পরে দেখবো যে ওইখানে আমি গিয়ে ট্রানজেকশন করে ফেললাম। করে ফেলার পরে তাদেরকে এই যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, অর্থাৎ যে বিকাশ, নগদ এগুলোর মাধ্যমে পেমেন্ট করলাম, অথবা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলাম, কিন্তু দিন শেষে দেখা গেল যে না, ওরা আসলে চাল ডাল না, ওটা একটা ফেক সাইট ছিল। তো সেই ক্ষেত্রে কি হবে, আমাদের পেমেন্টটা হয়ে যাবে কিন্তু আমরা প্রোডাক্ট পাবো না। তো এরকম যাতে না হয়, এই জন্য আমাদের প্রপারলি আমাদের যে মেইন ওয়েবসাইট আছে সেটাকে দেখে বুঝে তারপরে ট্রানজাকশন গুলো করলে এই আমরা এরকম ফ্রডের শিকার হব না। তারপর প্রসেস কি আছে? আইডেন্টিফাই ক্রিটিক্যাল অ্যাসেট, যেমন পেমেন্ট গেটওয়ে অ্যান্ড কাস্টমার ডাটাবেস। এই ক্রিটিক্যাল অ্যাসেট গুলো এরকম ডিটেক্ট করে আমাদের যে পেমেন্ট গেটওয়ে আছে, যেমন পেমেন্টের ক্ষেত্রে আমরা আমাদের দেশে যেমন আরটিজিএস আছে, তারপরে আমরা ইএফটির মাধ্যমে পেমেন্ট করতে পারি, বা এনপিএসবির মাধ্যমে পেমেন্ট করতে পারি। এই পেমেন্ট গুলোকে আবার সিকিউরিটি মেনটেন করার জন্য বিভিন্ন সিকিউরিটি সিস্টেম ইউজ করা হয়। মিটিগেশন যেমন কি, এগুলোকে সিকিউরলি যদি ট্রানজেকশন করতে চাই, তাহলে আমাদের টু ফ্যাক্টর বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করা হয়। সিকিউর পেমেন্ট গেটওয়ে যেগুলো নাম বললাম, এগুলো ইউজ করা হয়। তো মাল্টি ফ্যাক্টরের বিষয়টা হলো এরকম যে, সাপোজ আমি এই চাল ডালে বা অন্য কোথাও আমি একটা সিস্টেমে অ্যাক্সেস করব, বা কোনো একটা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সিস্টেমে ঢুকবো, ঢোকার সময় আমি যদি ওইটার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকি, তাহলে কি হবে, আমি একটা ইউজার আইডি দিলাম আর একটা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে কি হলো, আমি একটা ইমেল অথবা মোবাইল নাম্বার ওখানে সেট করে রাখছি, যেটাতে কি হবে, একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। যদি আমি ওখানে দিই, দেওয়ার ফলে এটা করবে কি, ওইটা অ্যাক্সেস করা যাবে, না হলে করা যাবে না। তাহলে প্রথমে আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম, তারপরে ওটিপি ইউজ করলাম। আবার অনেক সময় আইরিশ বা থাম দিয়ে ইউজ করে আমাদের অ্যাক্সেস করা হয়। তো এই যে বিভিন্ন ধরনের ফ্যাক্টর, এটা যদি দুইটা হয় তাহলে আমরা টু ফ্যাক্টর বলি, আর দুইটার অধিক হলে সেটাকে আমরা মাল্টি ফ্যাক্টর বলি। তো এইভাবে আমরা অথেন্টিকেশন ইউজ করি, যেমন আইডি দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, পিন দিয়ে, তারপরে আইরিশ দিয়ে, তারপরে থাম দিয়ে, তারপরে ওটিপি দিয়ে, এগুলোকে আমরা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন করতেছি। এগুলো কি করার, এই ট্রানজেকশন এবং এই সিস্টেমগুলোকে সিকিউর করার জন্য। তো এইভাবে যদি আমরা সিকিউর পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ট্রানজেকশন করি, তাহলে আমাদের এই ফিশিং গুলো অনেক কমে যায়। কিভাবে এগুলোকে আমরা ওভারকাম করতে পারি এবং রিডিউস ফিশিং সাকসেস রেট বাই 40%, প্রায় 40% এগুলো রিডিউস করা যায়। বেস্ট প্র্যাকটিস ফর বেস্ট প্র্যাকটিস ইন রিস্ক অ্যাসেসমেন্ট। রিস্ক অ্যাসেসমেন্টের বেস্ট প্র্যাকটিস গুলো কি? সেটা হলো কিপ রিস্ক অ্যাসেসমেন্ট সিম্পল অ্যান্ড অ্যাকশনেবল, অর্থাৎ এটাকে আমাদের সিম্পল রাখাই ভালো। যদি আমরা কমপ্লেক্স করি, তাহলে আমাদের যে স্টেক হোল্ডাররা আছে, অর্থাৎ আমরা যে পিপল বা এমপ্লয়ীদেরকে যে রোলস এবং রেসপন্সিবিলিটি ফিক্স করে দিছি, তারা যদি বুঝতে না পারে, কমপ্লেক্স হলে তারা বুঝতে পারবে না। বুঝতে না পারলে কি হবে, এটাকে তারা ইউজ করতে কমফোর্ট ফিল করবে না এবং প্রপারলি ইউজ করতে পারবে না। এবং এটার যে ইভেন্ট গুলো আছে সেটা যাতে অ্যাকশনেবল হয়, অর্থাৎ
কাজ করতে গেলে কাজ হয়, তাহলে যেটা হয় যেটা কাজ করবে ঠিক মতো, না হলে বেশি কমপ্লেক্স হলে এইটার প্রতি মানুষের অনীহা তৈরি হবে এবং এটা ঠিক মতো যে আমাদের কোথায় কোথায় রিস্ক আছে এবং এই রিস্ক গুলা কোথায় বেশি কোথায় কম, সেই অনুযায়ী যদি আমি প্রসেসটা ডেভেলপ করি এবং সেই যেখানে রিস্ক বেশি সেখানে যদি আমি ইম্প্যাসিস বেশি দেয় এবং যেখানে রিস্ক কম সেখানে যদি ইম্প্যাসিস কম দেয়, তাহলে সেটা হলো প্রায়োরিটিজ রিস্ক বেস অন বিজনেস ইম্প্যাক্ট, রিস্ক বেস বিজনেস ইম্প্যাক্ট। তাহলে এটা রিস্ক গুলোকে আইডেন্টিফাই করা এবং এটাকে প্রসেস করা এবং মোস্ট রিস্কি প্রসেসকে বেশি ইম্প্যাসিভ দেওয়া, এটা হলো আমাদের রিস্ক বেসড বিজনেস ইম্প্যাক্ট। তারপরে ইন্টিগ্রেট রিস্ক অ্যাসেসমেন্ট, সরি, উইথ ওভারঅল বিজনেস স্ট্র্যাটেজি। সরি একটু আমরা বেস্ট প্র্যাকটিস ইন রিস্ক অ্যাসেসমেন্টে ছিলাম। এখানে ইন্টিগ্রেট রিস্ক অ্যাসেসমেন্ট উইথ ওভারঅল বিজনেস স্ট্র্যাটেজি। আমাদের এই রিস্ক অ্যাসেসমেন্টটা যদি বিজনেস স্ট্র্যাটেজির সঙ্গে অ্যালাইন করে করা হয় তাহলে সেটা আমাদের জন্য ভালো এবং স্মুথ হবে। এরপরে আমরা রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস যেটা দেখলাম সেটার কনক্লুশন এবং অ্যাকশন কি, এটা ইম্পর্টেন্স অফ প্রোঅ্যাক্টিভ রিস্ক অ্যাসেসমেন্ট। অর্থাৎ একটা রিস্ক যদি হয় মানে এক্সিকিউট হয়ে যায়, অর্থাৎ রিস্ক প্রসেসটা যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় মানে রিস্ক অকারেন্সের পরে ওটাকে ডিটেক্ট করার চেয়ে আমাদের যদি প্রোঅ্যাক্টিভলি আমরা রিস্ক অ্যাসেস করে সেটাকে প্রোটেকশন করি তাহলে সেই জিনিসটা বেটার হয়। এখানে এটাই বলা হয়েছে, এনকারেজ পার্টিসিপেন্ট টু স্টার্ট উইথ বেসিক রিস্ক অ্যাসেসমেন্ট অফ দেয়ার বিজনেস। অর্থাৎ আমাদের যারা স্টেক হোল্ডার আছে, ইন্টারেস্টেড পার্টি আছে, যারা ইউজার আছে, তাদেরকে যদি আমরা এনকারেজ করি যে রিস্কি জায়গাগুলোকে অ্যাড্রেস করে আমরা যদি স্মুথলি অপারেশন চালাই তাহলে এটা বেটার হবে। আর ইউজ ফ্রেমওয়ার্ক ডিসকাস টু দ্য গাইডলাইন দেয়ার অ্যাপ্রোচ। আমাদের এসব যেসব গাইডলাইন আছে আমরা কয়েকটা গাইডলাইনের কথা আলোচনা করছি। এছাড়া বাংলাদেশ ব্যাংকের একটা আইটি সিকিউরিটি পলিসি আছে। আমাদের গত ক্লাসে আমরা দেখছি যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে আমাদের, আর তার আগে এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আমরা এগুলো আলোচনা করছি। তারপরে আইটি সিকিউরিটি পলিসি, এগুলো আলোচনা করছি। তো এইসব ফ্রেমওয়ার্ক যদি আমরা ইউজ করি তাহলে আমরা এগুলোকে রিস্কগুলোকে মিনিমাইজ করতে পারবো। ফাইনালি কি বলা আছে যে সিকিউর ইউর বিজনেস টুডে অ্যান্ড সেফগার্ড টুমরো, এটা একটা এদের স্লোগান প্রসেস। এই ছিল আমাদের রিস্ক অ্যাসেসমেন্টের উপরে। এরপরে আমরা এই যে এগুলা আমরা লাস্ট সেশনে দেখছিলাম, তারপরে আজকে আবার একটু রিভিউ করি। সেটা হলো ইনসিডেন্স রেসপন্স আর রিকভারি প্ল্যান। আমরা এত মানে এই পর্যন্ত যেগুলো দেখলাম সেগুলো হলো যে যাতে সিকিউরিটি থ্রেট আমাদের না আসে, আর এই সাইবার সিকিউরিটি আমরা যদি প্রোটেকশন করতে পারি সেই জন্য আমরা এসব
আলোচনা করলাম। তো এরপরেও যদি কোনো ঘটনা ঘটে যায়, অর্থাৎ ইনসিডেন্ট ঘটে, তাহলে সেটার ক্ষেত্রে আমরা কিভাবে রেসপন্স করব এবং এগুলাকে কিভাবে রিকভার করব সেটার উপরে এই আলোচনাটা। বলছে যে ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান is a documented, structured approach to handle security incident. The main objective are to detect, তারপরে contain, eradicate and recover from incident while minimizing damage and preventing future occurrence. অর্থাৎ এগুলোকে আমরা ডিটেক্ট করব, এগুলোকে কন্টেইন করব, এটাকে রিমুভ করব, এবং যদি কোনো ইনসিডেন্ট হয় তাহলে সেখান থেকে সেই সিস্টেমটাকে রিকভার করব। এটাই হলো আমাদের এই ইনসিডেন্ট রেসপন্স প্রসেসের কাজ। আর যাতে ইনসিডেন্ট গুলো ফার্দার না হয় সেই জন্য এটাকে আমরা ড্যামেজ মিনিমাইজ করবো এবং ফিউচারে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। এরপরে হলো রিকভারি প্ল্যানিং, ফোকাসেস অন রিস্টোরিং নর্মাল অপারেশন এন্ড মিটিগেট দ্য ইম্প্যাক্ট অফ ইনসিডেন্ট। It involves ensuring that critical function can be maintained or resume quickly after the incident. অর্থাৎ একটা ইনসিডেন্ট ঘটার পর সেটাকে কিভাবে রিকভার করে আমরা আবার নর্মাল অপারেশনাল প্রসেসে আসতে পারবো, সেটাই হলো আমাদের এই রিকভারি প্ল্যানিং প্রসেস। Introduction to incident response and recovery planning. Definition and purpose of incident response and recovery planning. The role of minimizing damage, maintaining operation, and ensure quick recovery. Overview of the threat landscape and need for a robust plan. Importance of preparedness. The impact of security incident on business operation. অর্থাৎ আমরা যদি এই সিকিউরিটি ইনসিডেন্ট গুলো ঘটে এবং এটা যদি মানে ঘটলে আমাদের কি ধরনের ইম্প্যাক্ট হবে সেটা যদি আমরা বুঝি, তাহলে আসলে যাতে এই অকারেন্স গুলো না ঘটে আমরা সেই জন্য ব্যবস্থা গ্রহণ করব। কি স্ট্যাটিস্টিক্স অন দ্য কস্ট অফ ডাউন টাইম এন্ড ডাটা ব্রিজেস। আমাদের সাপোজ কোনো ইনসিডেন্ট ঘটলো, সাইবার ইনসিডেন্ট ঘটলে কি হবে যে একটা সিস্টেম ডাউন থাকবে, অর্থাৎ ওই সিস্টেমে আমরা ট্রানজেকশন করতে পারবো না। সাপোজ চাল ডাল সিস্টেমে একটা ইনসিডেন্ট হওয়ার ফলে আমরা 5 দিন ওটা ট্রানজেকশন করতে পারবো না, অথবা ডাচ বাংলা ব্যাংকের সিস্টেম আপগ্রেডেশনের কারণে আমরা দেখা যাচ্ছে যে 5 দিন ওদের অপারেশন অফ থাকবে। তাহলে কি হবে, এই 5 দিনে আমাদের বিজনেসে আসলে যদি আমরা এই দুটো সিস্টেম ইউজ করি, অর্থাৎ চাল ডাল যদি 5 দিন বন্ধ থাকে তাহলে ওদের প্রতিদিনের যে পরিমাণ প্রফিট হতো বা লাভ হতো তাহলে সেটা তাদের হবে না, কিন্তু তাদের যে এমপ্লয়ি আছে, যারা ফিক্সড এমপ্লয়ি, তাদের কিন্তু স্যালারি ঠিকই দিতে হবে। তাহলে তাদের বিজনেসের এটা নেট লস হবে, একটা হিউজ অ্যামাউন্টের লস হবে। তো এই জন্য যাতে এগুলো না ঘটে, সেই জন্য আমরা যদি এই ডাটা ব্রিজ এবং সিকিউরিটি ইনসিডেন্ট যাতে না ঘটে সেগুলোর জন্য আমরা ব্যবস্থা নিয়ে থাকি, এবং এটা ঘটলে কি ধরনের কস্ট ইনভলভ হবে সেটা একটা ক্যালকুলেশন করে সেই অনুযায়ী আমরা প্রোটেকশনের ব্যবস্থা নিয়ে থাকি। ইম্পর্টেন্স অফ প্রোঅ্যাক্টিভ প্ল্যানিং, অর্থাৎ ঘটনা ঘটে যাওয়ার আগে আমরা কি ঘটতে পারে সেই অনুযায়ী যদি ব্যবস্থা নিই তাহলে সেটা প্রোঅ্যাক্টিভ, আর রিঅ্যাক্টিভ হলো ঘটনা ঘটে গেলে তারপরে যে ব্যবস্থা নেওয়া। তাহলে রিঅ্যাক্টিভের চেয়ে আমাদের প্রোঅ্যাক্টিভটা অলওয়েজ বেটার। পারপাস, অর্থাৎ কেন? দ্য প্রাইমারি পারপাস অফ ইনসিডেন্স রেসপন্স অ্যান্ড রিকভারি প্ল্যানিং। Minimum damage, quickly contain the incident to prevent further harm or data loss. অর্থাৎ আমাদের যদি কোনো ইনসিডেন্ট হয় তাহলে সেখান থেকে আমাদের যাতে ডাটা লস হয় না, বা হইলেও যাতে আমরা সেখান থেকে কুইক রিকভার করে চলে আসতে পারি এবং ড্যামেজ যাতে মিনিমাম হয় সেই ব্যবস্থা গ্রহণ করাটাই হলো আমার এটা একটা উদ্দেশ্য। ইনশিওর কন্টিনিউটি, অর্থাৎ আমাদের যে বিজনেস রানিং আছে সেই বিজনেসটা রান করা এবং ডিজাস্টারের মধ্যে আমরা কিভাবে বিজনেস রান করতে পারবো সেই প্রসেসটা মেনটেন করতে পারাটাই আমাদের দরকার। যদি না পারি তাহলে সেখানে আমাদের বিজনেস হ্যাম্পার হবে এবং লস হবে। মেনটেন ক্রিটিক্যাল বিজনেস ফাংশন অ্যান্ড রিডিউস ডাউন টাইম, অর্থাৎ আমাদের যাতে ব্যবসা বন্ধ না থাকে, এবং বন্ধ থাকলেও যাতে সবচেয়ে কম পরিমাণ বন্ধ থাকে সেটাকে আমরা রিডিউস ডাউন টাইম বলতেছি। আর ক্রিটিক্যাল ফাংশনগুলো আমরা এমন ভাবে মেনটেন করবো যাতে এগুলো কখনোই ডাউন না হয়।
ফ্যাসিলিটেট রিকভারি, যদি ইনসিডেন্ট ঘটে যায় তাহলে রিস্টোর নর্মাল অপারেশন অ্যাজ সুইফটলি অ্যাজ পসিবল, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা রিস্টোর করতে পারবো। Enhance security posture, learn from incidents to strengthen defenses to prevent ফিউচার ব্রিচেস, অর্থাৎ আমাদের যে ইনসিডেন্ট গুলো সাধারণত ঘটে সেগুলো যদি আমরা কেস স্টাডি হিসেবে দেখি এবং বুঝি, তাহলে এই ধরনের ঘটনা আবার আমাদের এখানে যাতে না ঘটে সেগুলো আমরা ব্যবস্থা নিতে পারবো, এবং যদি কোনো ঘটনা ঘটে যায় সেটা যাতে ফিউচারে না ঘটে তাহলে সেটার ব্যাপারেও আমরা প্রোটেকশন নিতে পারবো। Compliance ensure that the organization meet regulatory and legal obligation. এই regulatory and legal obligation এর মধ্যে যেমন বললাম যে আমরা কয়েকটা দেখাইলাম, যেমন ISO, তারপরে আমাদের PCI DSS, তারপরে আমাদের সুইফট সিএসপি, তারপরে আমরা NIST কথা বললাম, আমরা এরকম যেমন GDPR আছে, CCPA আছে, এগুলো বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড আছে। এদের স্ট্যান্ডার্ড গুলো যদি আমরা মেনে চলি বা কমপ্লাই করে চলি তাহলে আমাদের সাইবার থ্রেট আসবে না, অর্থাৎ আমরা সিকিউর থাকবো। লিগ্যাল অব্লিগেশন, এগুলো যদি ঘটনা ঘটে তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় আমরা লিগ্যাল প্রসিডিওরে পড়ে যেতে পারি। সাপোজ কেউ একজন ট্রানজেকশন করলো, সে বলতেছে যে সে ট্রানজেকশন করছে, আমার এখানে টাকা চলে আসছে, যে কনজিউমার আছে সে পে করছে, কিন্তু যে আমাদের এন্টারপ্রেনার সে টাকাটা পায় নাই, তাহলে মাঝখানে একটা গ্যাপ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে যে হবে যে ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট আবার এই মার্চেন্টের এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নিতে পারে। তো এটা যদি এইরকম হয় তাহলে সেটা দুই পক্ষের জন্য একটা ক্ষতিকর। তো এটা যাতে না হয় এই জন্য আমাদের লিগ্যাল অ্যাকশন যাতে যেতে না হয় আমরা আগেই সাইবার সিকিউরিটি মেনটেন করে চলতে হবে। স্টেপস ইন ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানিং, আমাদের যদি কোনো ইনসিডেন্ট হয় তাহলে সেগুলো রেসপন্সের জন্য এই 6টা স্টেপ মেনটেন করতে হয়। প্রথমে হলো প্রিপারেশন, প্রিপারেশনের ভিতরে কি আছে, ডেভেলপিং পলিসি, অর্থাৎ আমরা পলিসি প্রসিডিওর ডেভেলপ করে রাখলে আমরা সেই অনুযায়ী কাজ করলে এটা একটা প্রিপারেশন, তাহলে এই প্রবলেমগুলো হবে না। অ্যাসেম্বলিং দ্য ইনসিডেন্ট রেসপন্স টিম অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ ইনসিডেন্ট রেসপন্স টিম ডেভেলপ করা এবং তাদেরকে ট্রেনিং দেওয়া। যেমন যেটা হয় যে অর্গানাইজেশনে যারা এই ব্যাপারে এক্সপার্ট তাদেরকে নিয়ে একটা টিম গঠন করা। আমাদের ন্যাশনালি একটা টিম আছে বিজিটি সার্ট, এই সার্টে আমাদের এই ইনসিডেন্ট রেসপন্সের প্রসিডিওর আছে। যাই হোক ওগুলোতে আমরা পরে আসবো, আগে আপাতত শর্টলি আমরা কি কি সার্টআপ প্রসেস এটা একটু দেখে নিই। তারপরে হলো প্রিপারেশনের পর হলো আইডেন্টিফিকেশন, আমাদের যে ইনসিডেন্ট ঘটছে সেটা আমরা ম্যানুয়ালি হোক বা বিভিন্ন টুলস বা টেকনিক ইউজ করে যদি সেটাকে আমরা ডিটেক্ট করতে পারি সেটাকে বলতেছি আইডেন্টিফিকেশন। এরপরে হলো কন্টেইনমেন্ট, অর্থাৎ স্ট্র্যাটেজিস ফর লিমিটিং স্প্রেড অ্যান্ড ইম্প্যাক্ট, অর্থাৎ যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য ব্যবস্থা গ্রহণ করা। ঘটে গেলে এটা হলো ইরাডিকেশন, স্টেপস টু রিমুভ দ্য থ্রেট অ্যান্ড সিকিউর দ্য এনভায়রনমেন্ট, এটাকে রিমুভ করা এবং এনভায়রনমেন্টকে সিকিউর করা। রিকভার, কিভাবে এটা প্রসিডিওর ফর রিস্টোর অপারেশন, অর্থাৎ আমাদের যে আগে নর্মাল যে অপারেশন করতো সেই অপারেশনে রিস্টোর করাটাকে আমরা রিকভারি প্রসিডিওরের মাধ্যমে রিস্টোর করে থাকি। লেসন লার্ন, পোস্ট ইনসিডেন্ট রিভিউ অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, আমাদের যে ইনসিডেন্ট যদি কোনোটা ঘটে তাহলে কি ধরনের ইনসিডেন্ট ঘটলো এটা দেখে সেখান থেকে আমরা লার্ন করে এটা এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা ব্যবস্থা নেওয়াটাকে এখানে বলা হচ্ছে পোস্ট ইনসিডেন্ট রিভিউ। অ্যান্ড এই যে মানে প্রোটেকশনটা না হলে এটা হলো আমাদের ইমপ্রুভমেন্ট, এবং এটা যদি কন্টিনিউয়াস ভাবে চলতে থাকে তাহলে সেটাকে আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বলতেছি। এরপরে হলো প্রিপারেশন। ডেভেলপ অ্যান্ড মেনটেন অ্যান ইনসিডেন্ট রেসপন্স পলিসি অ্যান্ড প্ল্যান, অর্থাৎ আমি যদি একটা ইনসিডেন্ট রেসপন্স পলিসি ডেভেলপ করি এবং একটা যদি প্ল্যানিং করে রাখি যে যদি কোনো ইনসিডেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই প্রসেসগুলো রান করব সেটাকে এখানে বলা হচ্ছে যে ডেভেলপ অ্যান্ড মেনটেন
an incident response policy and plan. তারপরে establish an incident response team with clearly defined role and responsibility. Suppose আপনি একটা ইনসিডেন্ট রেসপন্স টিম করলেন, এখানে 3 জন হতে পারে বা 4 জন, 5 জন, 10 জন বা আরো কম বেশি হতে পারে, যাই হোক। সাপোজ আমি 5 জনের একটা টিম করলাম, টিম করে দিলাম। এখন যদি টিম করে দিই তাহলে আসলে এটা ইফেক্টিভলি কাজ করবে না। তো কাজ করার জন্য কি করতে হবে, এই 5 জনের কার কোন কাজ, অর্থাৎ তাদেরকে রোল ডিফাইন করতে হবে এবং রেসপন্সিবিলিটি দিতে হবে। কোনো ইনসিডেন্ট ঘটলে এই 5 জনের হয়তো যে একজন কনভেনার থাকে, একজন ফোকাল পয়েন্ট থাকে বা একজন সেক্রেটারি থাকতে পারে। তো এইভাবে এই তাদের কার কি, আর বাকি হয়তো মেম্বার থাকবে, তাহলে কোন মেম্বারের কি কাজ, আমার ফোকাল পয়েন্টের বা সেক্রেটারির কি কাজ আর কনভেনারের কি কাজ, এগুলো যদি আমরা অ্যাসাইন করে দিই তাহলে সেই অনুযায়ী কাজ করলে, এই প্ল্যানিং করলে এটা স্মুথলি ইনসিডেন্ট রেসপন্স প্রসেসটা কাজ করবে। Provide training to conduct regular drill for the incident response team. আমি একটা টিম করে দিলাম, কিন্তু এই টিমে যারা মেম্বার আছে এরা আসলে জানেই না যে কিভাবে ইনসিডেন্টস থেকে রেসপন্স করতে হয় এবং এটাকে মিটিগেট করতে হয় বা এগুলোকে অ্যাড্রেস করতে হয়। যদি না জানে তাহলে তো এই টিম দিয়া আমার কোনো কাজ হবে না। তো এরকম যদি হয়, একটা হতে পারে যে জানে না, পারে না, তাহলে সেটা তাদেরকে জানাইতে বা পারতে শিখাইতে হবে। এটা হচ্ছে যে হ্যাঁ কিছু কিছু পারে, বাট কিছু পারে কিছু পারে না। যেগুলো পারে না সেগুলোর ব্যাপারে তাদেরকে ট্রেনিং দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। কন্ডাক্ট রেগুলার ড্রিল, অর্থাৎ ইনসিডেন্ট ঘটলে আমি কি করব সেরকম ড্রিল চালাতে হবে। আমি ঘটলে এটা থেকে রিমুভ করতে পারে। অনেক সময় ফায়ার ড্রিল করে, কি করে যে আগুন লাগাই দেয়, আগুন লাগাই দেয় সেটাকে নিভায়। তো সেরকম ইনসিডেন্টের ক্ষেত্রে সাপোজ আমি আমার ডাটা সেন্টার আছে এবং পাশাপাশি একটা ডিজাস্টার রিকভারি সেন্টার আছে। তো ডিজাস্টার রিকভারি সেন্টারটা কাজ করে কিনা, আমি একদিন ডাটা সেন্টার বন্ধ করে দিয়ে ওখান থেকে সিস্টেম চালাই দিয়ে দেখলাম যে এটা কাজ করতেছে কি করতেছে না। যদি করে তাহলে ওকে, এটা একটা ড্রিল হয়ে গেল যে হ্যাঁ আমার ডিজাস্টার রিকভারি সাইট ঠিক মতো কাজ করতেছে, অর্থাৎ এখান থেকে আমি আমার অপারেশন চালাতে পারতেছি। আর যদি এই টেস্টগুলো না করি, যদি কখনো ইনসিডেন্ট ঘটে, তখন আমার কাজের সময় এটাকে আমরা কোনো কাজে লাগাতে পারবো না। এরপরে এনশিওর টুল and resources are in place to detect and analyze potential incident. Ensure tools and resources are in place, অর্থাৎ আমার যে টুলগুলো আছে সেগুলোকে আমরা যদি রিকোয়ারমেন্ট অনুযায়ী এনশিওর করতে পারি এবং রিসোর্সটাকে প্রপারলি কাজে লাগাইতে পারি, তাহলে আমরা এই ইনসিডেন্ট গুলোকে প্রপারলি অ্যানালাইজ করে এটার এগেইনস্টে প্রোটেকশন নিতে পারবো। এরপরে হলো আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশনটা কি, মনিটর সিস্টেম and network to detect unusual activity, potential security risk. আমাদের সিস্টেম মনিটরিং এর জন্য ম্যানুয়ালি করা যেতে পারে যদি ছোট সিস্টেম হয়, আর যদি অনেক বড় বা কমপ্লেক্স সিস্টেম হয় সেক্ষেত্রে মনিটরিং টুল ইউজ করা হয়। যেমন আমি এই এসআইএম এর কথা একটু আগের স্লাইডে বলতেছিলাম, এটা একটা মনিটরিং টুল। আবার নেটওয়ার্ক মনিটরিং এর জন্য আলাদা মনিটরিং টুল আছে। তো এগুলো আমরা যদি ইউজ করি তাহলে এই টুলগুলো কি করবে, যদি কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি ঘটে তাহলে সে সেগুলো ডিটেক্ট করবে এবং আমাদের যে রিসোর্স পারসন আছে, অর্থাৎ যাকে এটা জানানোর কথা, তাকে সে মেসেজ দিয়ে জানাই দেবে। তারপরে কি ইউজ অটোমেটেড টুল, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম বা অনেক সময় ইন্ট্রুশন প্রোটেকশন সিস্টেম ব্যবহার করা হয়। ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেমের কাজ হলো যে যদি কোনো ম্যালওয়্যার ম্যাল ফাংশন করতে থাকে বা কোনো হ্যাকার বা ক্র্যাকার যদি তাদের হ্যাকিং এর চেষ্টা করতে থাকে, তাহলে সে বুঝতে পারলে সেই ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেমটা এটাকে ডিটেক্ট করবে। আর যদি ইন্ট্রুশন প্রোটেকশন সিস্টেম থাকে তাহলে এই আইডিএস, আর আমরা ওটাকে আইপিএস বলি, আইপিএসটা এটাকে প্রোটেক্ট করবে। এর বাইরে বলা হচ্ছে থ্রেট ইন্টেলিজেন্স। থ্রেট ইন্টেলিজেন্স হচ্ছে যে একটা ইন্টেলিজেন্স সিস্টেম যেটা আমাদের সিস্টেমে কোনো থ্রেট আসতেছে কিনা সেটা সে ইন্টেলিজেন্টলি ডিটেক্ট এবং প্রোটেক্ট করতে পারে। এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি এগুলো প্রোটেকশন এইভাবে আমরা নিতে পারি। তারপরে ক্যাটাগরাইজ and prioritize incidents based their impact and urgency. আসলে ইনসিডেন্ট গুলো তো সব একরকম হয় না, এক একটা ইনসিডেন্টের সিভিয়ারিটি ক্যাটাগরি ডিফারেন্ট টাইপের হয়। তাহলে যে ইনসিডেন্ট গুলো যে ধরনের ক্যাটাগরি, সেগুলোকে ক্যাটাগরি অনুযায়ী ডিভাইড করে আমাদের
যেটা যত বেশি ইনসেনটিভ, তত বেশি সিভিয়ার, সেটার এগেনস্টে আমরা তত বেশি প্রোটেকশন নেব, নিয়ে আমরা সেটাকে প্রপারলি মেনটেন করব। কন্টেইনমেন্ট, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, তাহলে কি ইমপ্লিমেন্ট শর্ট টার্ম কন্টেইনমেন্ট মেজার, লিমিট দ্য স্প্রেড অফ দ্য ইনসিডেন্ট। এটা একটা শর্ট টার্ম প্ল্যান হতে পারে, আবার লং টার্ম প্ল্যানও হতে পারে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য আমরা এই ব্যবস্থা যেটা নেব সেটাকে বলা হচ্ছে প্ল্যান ফর লং টার্ম কন্টেইনমেন্ট, ইনশিওর দ্যাট দ্য সিস্টেম ইজ আইসোলেটেড টিল ফুললি ইউটিলাইজ। আমাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে এইখানে সাপোজ একটা বড় সিস্টেম আছে, যদি আমি সাপোজ চাল ডালের কথা বলি, বা আমি যদি ডাচ বাংলা ব্যাংকের কথা বলি, তাহলে কি হবে, এটার সিস্টেমটা অনেক বড়, অর্থাৎ এটার একটা ডাটা সেন্টার থাকে, তারপরে ডিজাস্টার রিকভারি সেন্টার থাকে, এবং ফার ডিয়ার, নিয়ার ডিয়ার, ফার ডিয়ার, এগুলো থাকে। অনেক জায়গায় এই সিস্টেম গুলো থাকে। কোনো একটা জায়গায় যদি ইনসিডেন্ট ঘটে, আমরা যদি বুঝতে পারি যে ওই জায়গায় ওই ইনসিডেন্টটা ঘটছে এবং এটা স্প্রেড হওয়ার সম্ভাবনা থাকে, তখন করা হয় কি, ওই সিস্টেমটাকে আইসোলেট করে দেওয়া হয়, অর্থাৎ এটা ডিসকানেক্ট করে দেওয়া হয়। আবার অনেক সময় করা হয় কি, যে যদি বড় নেটওয়ার্ক থাকে, সাপোজ একটা ব্যাংকের বড় নেটওয়ার্ক, তাহলে এই নেটওয়ার্কটাকে আমরা সেগমেন্ট অনুযায়ী ভাগ করতে পারি। অর্থাৎ আমি একটা নেটওয়ার্ক বললাম সারা বাংলাদেশে আছে, আমি ডিভিশন ওয়াইজ ভাগ করলাম, যে ঢাকা ডিভিশনের জন্য একটা নেটওয়ার্ক, এটা চিটাগাং ডিভিশনের সঙ্গে একটা নেটওয়ার্ক, রাজশাহীর জন্য, সিলেটের জন্য আলাদা আলাদা, আবার এগুলো একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। তো এরকম যদি আলাদা থাকে, তাহলে একটা রিজনে ইনসিডেন্ট ঘটলে সেখান থেকে আরেকটা রিজনে যেতে সময় নেবে, বা এর মাঝে যদি আমরা যদি কোনো প্রোটেকশন বা ইনস্ট্রুমেন্ট বসাই দিই, তাহলে এই ইনস্ট্রুমেন্টটা এক রিজন থেকে আরেক রিজনে যাওয়ার জন্য প্রোটেক্ট করবে। বাট একটার সঙ্গে আরেকটার ইন্টার অপারেটেবল এবং ইন্টার অপারেশনাল কানেকশন দিয়ে আমরা একটার সাথে আরেকটা কানেক্টেড রাখতে পারি। তো এইভাবে এই কন্টেনমেন্ট আমরা যদি আইসোলেট করি, তাহলে এটার জন্য আমাদের শর্ট টার্ম একটা প্ল্যান থাকতে পারে, বা লং টার্ম। আবার সাপোজ একটা 20 তলা বিল্ডিং আছে, এই বিল্ডিং পুরাটাই অটোমেটেড, তাহলে আমি এখানে ফ্লোর অনুযায়ী নেটওয়ার্ক গুলাকে সেগমেন্ট করতে পারি। তাহলে একটা ফ্লোরে যদি কোনো অকারেন্স ঘটে, তাহলে আরেকটা ফ্লোরে যাতে এটা কন্টামিনেশন না হয়, এই জন্য এটাকে আমরা যদি আইসোলেটেড করে দিতে পারি, বা নেটওয়ার্ক আলাদাভাবে সেগমেন্ট করতে পারি, তাহলে এই ইনসিডেন্ট গুলোকে আমরা রিডিউস করতে পারি। ডকুমেন্ট অল অ্যাকশন টেকেন ডিউরিং দ্য কন্টেইনমেন্ট। আমাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, সেই সময় যত ধরনের আমরা ব্যবস্থা নিছি, প্রোটেকশন নিছি, আবার ইনসিডেন্ট ঘটলে সেটা কিভাবে আমরা রেসপন্স করব, সেটারও যদি একটা ডকুমেন্টেড প্ল্যান থাকে, তাহলে সেই কাজগুলো অনেক স্মুথলি করা যায়। এই জন্য ডকুমেন্টেড প্ল্যানটা আসলে আমাদের খুব ইম্পর্টেন্ট। ইরাডিকেশন, ঘটনা ঘটে গেলে এখান থেকে আমরা কিভাবে এটাকে রিমুভ করব, আইডেন্টিফাই দ্য রুট কজ অফ দ্য ইনসিডেন্ট অ্যান্ড ইলিমিনেট, এই ঘটনাটা কি জন্য ঘটলো সেটা রুট কজ অ্যানালাইসিস করে এটাকে ইলিমিনেট করা, এবং ফার্দার যাতে না ঘটে সেটাকে প্রোটেকশনের ব্যবস্থা নেওয়া। তারপরে রিমুভ ম্যালাসিয়াস কোড, এটা যদি কোনো ম্যালাসিয়াস কোডের কারণে ঘটে থাকে, তাহলে সেই ম্যালাসিয়াস কোডগুলোকে রিমুভ করা। আনঅথরাইজড অ্যাক্সেস আর কম্প্রোমাইজ সিস্টেম, যদি এটা এমন হয় যে না, আনঅথরাইজড সিস্টেম বা অ্যাক্সেস করছে কেউ, যার এই সিস্টেমে অ্যাক্সেস করার কথা না, সেটাতে অ্যাক্সেস করতে পারছে বা কম্প্রোমাইজ করতে পারছে, তাহলে সেটা যাতে করতে না পারে সেই সিস্টেমটাকে রিমুভ করে দেওয়া। অনেক সময় হয় যে রেসপন্সিবিলিটি থাকে একরকম, একজন সাপোজ অপারেশনের দায়িত্বে আছে, আর আরেকজন হয়তো ম্যানেজমেন্টের দায়িত্বে আছে। তো অপারেশনের দায়িত্বে আছে যে তার যে রেসপন্সিবিলিটি, আর অডিটের দায়িত্ব আছে যে তার যে রেসপন্সিবিলিটি সেম না। আবার কোনো সময় হতে পারে কি, একজন অডিটের লোককে অপারেশনে দেওয়া হতে পারে, আবার অপারেশনের লোককে অডিটে দেওয়া হতে পারে। আবার যেটা হতে পারে যে হেড অফিসের লোককে চিটাগাঙ্গে পাঠিয়ে দিতে হতে পারে, আবার চিটাগাঙ্গের একজনকে সিলেটে পাঠিয়ে দিতে পারে। বাট তাদের রোলগুলো যদি ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে রোল চেঞ্জ না করে আগের রোলই যদি রেখে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে যেটা হতে পারে যে সে আগের রোলটাকে ইউজ করে, তার যদি কোনো ব্যাড ইন্টেনশন থাকে সেটাকে সে মিস ইউজ করতে পারে। তো এগুলো যাতে করতে না পারে, সেই জন্য এগুলোকে রিমুভ করে তখন যে যে রোলে থাকবে, তখন তাকে সেই রোল এবং রেসপন্সিবিলিটি দিলে এই এই প্রবলেমগুলো কম হয়। রিকাভার, এই প্রবলেম হয়ে গেলে এখান থেকে বা এই সিস্টেম থেকে আমরা কিভাবে এটাকে রিকাভার করতে পারি।
restore system to normal operation by reinstalling clean version of software or restoring data from backup। অর্থাৎ একটা ইনসিডেন্ট ঘটে গেলে, যদি সাপোজ আমার ল্যাপটপে যদি ম্যালওয়্যার অ্যাটাক করে, আমি এটাকে ইউজ করতেছি, এইভাবেও এটাকে রিকভার করা হয় অনেক সময়। মনিটর সিস্টেম ক্লোজলি ফর এনি সাইন অফ রিইনফেকশন আর ইস্যু। যদি কোনো রিইনফেকশনের পসিবিলিটি থাকে, অর্থাৎ আমার ইনফেকশন হয়েছিল, সেটাকে আমি রিমুভ করে আমি এটাকে রিইউজ করতেছি আবার, বাট এটা যদি আবার ফেরত আসে তাহলে তো আবার প্রবলেম। তাতে এটা যাতে এরকম ফেরত না আসে সেই জন্য প্রোটেকশন নেওয়াটাও দরকার। এটাকে আমরা বলতেছি যে রিইনফেকশন আর রিইস্যু আসে কিনা সেটাকে অ্যাড্রেস করা। ভ্যালিডেট দ্যাট সিস্টেম আর ফাংশনিং নর্মালি বিফোর ব্রিঙ্গিং দ্য ব্যাক অনলাইন। আমার যে ইনসিডেন্ট হলো, ইনসিডেন্টের পর এটাকে রিস্টোর করার পর বা রিইনস্টল করার পর সেটা প্রপারলি ফাংশন করতেছে কিনা এটা টেস্ট করে তারপরে এটাকে লাইভে আনা উচিত। কারণ আমি দেখা গেল জাস্ট রিস্টোর করে আমি এটাকে লাইভে দিয়ে দিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে না, এই সিস্টেমটা আগের মতো কাজ করতেছে না, কিছু এখানে কিছু ম্যাল ফাংশন করতেছে। তো সেটা যাতে না হয় সেই জন্য এই ব্যবস্থাটা নেওয়া দরকার। লেসন লার্ন কি আমরা শিখলাম? Conduct a post-incident review to assess the response and identify areas for improvement. আমাদের ইনসিডেন্টটা কেন ঘটলো সেটা রিভিউ করা, আমরা কিভাবে কি রেসপন্স করলাম সেটাকে জানা, এবং কোন প্রবলেমের কারণে এই ইনসিডেন্টটা হচ্ছে সেটাকে আমরা আইডেন্টিফাই করে এইটাকে ইমপ্রুভ করা, যাতে আমাদের এই ফার্দার এই অকারেন্সটা না হয়। এটাই হলো আমাদের এইখানে লার্ন। Update the incident response plan based on insight gained from the incident. একটা ইনসিডেন্ট ঘটে গেল, এটাকে আমরা রেসপন্স করলাম, বাট রেসপন্স করার সময় বুঝলাম যে এইখানে আমাদের ইনসিডেন্ট রিকভারের সময় আমাদের ঠিক যেভাবে যতটা সময়ের মধ্যে করার কথা ছিল তত তাড়াতাড়ি আমরা তত সুন্দরভাবে করতে পারি না। অর্থাৎ আমাদের প্ল্যানিং এ বা অ্যাসেসমেন্টে বা প্রসেসের মধ্যে কিছু দুর্বলতা ছিল। এই দুর্বলতাগুলোকে আমরা যদি আপডেট করি এবং এগুলোকে রিমুভ করে দিয়ে আমরা এখান থেকে শিখে আবার ফার্দার এই ধরনের প্রবলেম না হয় সেগুলোকে যদি অ্যাড্রেস করতে পারি, সেটাকে আমরা বলতেছি যে ইনসাইট গেইন ফ্রম দ্য ইনসিডেন্ট। প্রোভাইড ফিডব্যাক অ্যান্ড এডিশনাল ট্রেনিং টু দ্য স্টাফ নিডেড। এই যে ইনসিডেন্টসে রেসপন্স করতে গিয়ে আমি আমার যে দুর্বলতাগুলো ছিল সেগুলো যদি আমি বুঝতে পারি যে আমার কোথায় কোথায় কি ধরনের দুর্বলতা ছিল, সেগুলোকে স্ট্রং করার জন্য আমাদের ফিডব্যাক এবং এডিশনাল ট্রেনিং লাগলে আমার যার যে ট্রেনিং দরকার তাকে আমাদের প্রপারলি সেই ট্রেনিংটা দিতে হবে। is essential for minimizing the impact of cybersecurity incident and ensuring that organization can quickly restore normal operation। অর্থাৎ অর্গানাইজেশন যাতে আমার কুইকলি আগের সিস্টেমে রিস্টোর করতে পারে। by following a structured recovery plan that include assessment, তারপর restoration, validation, communication and continuous improvement, organization can enhance their resilience in future incident and reduce the overall impact on their business। অর্থাৎ আমার বিজনেসে যাতে কোনো ইম্প্যাক্ট না ঘটে, আমরা যদি কুইকলি এটাকে রিকভার করতে পারি তাহলে কি করতে হবে, আমাদের এই রিকভারি প্ল্যানটাকে অ্যাসেস করতে হবে, রেস্টোরেন্ট করে দেখতে হবে, ভ্যালিডেট করে দেখতে হবে, কমিউনিকেট করতে হবে এবং এটার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হবে। রিকভারি প্ল্যানিং স্ট্র্যাটেজিস। রিকভারি প্ল্যানিং যেমন একটা কি, প্রথমে হলো বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস। রিকভারি করতে গিয়ে আমার বিজনেসের উপরে কি ধরনের ইম্প্যাক্ট পড়ে, অর্থাৎ আমার 12টার সময় একটা ইনসিডেন্ট ঘটলো, আমি রিকভার করলাম, 12টা যে ইনসিডেন্ট ঘটছে সেই পর্যন্ত আমি ডাটা পাইলাম না, দেখা গেল ডাটা পেলাম 10 মিনিট আগের পর্যন্ত, 10 মিনিট পর্যন্ত কোনো ডাটা নেই, তাহলে আমি ওই 10 মিনিট আগের পর্যন্ত ডাটা রিকভার করতে পারবো। আর বাকি যে 10 মিনিট থাকলে এই 10 মিনিটের ডাটা আমার ম্যানুয়ালি ইনপুট দিতে হবে বা এটাকে আবার নতুন করে করতে হবে। তো পরের অংশটা আচ্ছা, আইডেন্টিফাই ক্রিটিক্যাল প্রসেস অ্যান্ড সিস্টেম। বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিসের একটা পার্ট হলো যে আমার ক্রিটিক্যাল প্রসেস এবং সিস্টেমগুলোকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ আমার পুরো সিস্টেমের মধ্যে কোন কোন সিস্টেমটা
ক্রিটিক্যাল সেটাকে আইডেন্টিফাই করতে হবে। সাপোজ একটা ব্যাংকিং সিস্টেম যদি হয় তাহলে এটা সুইফট সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করে থাকে, তো কাজেই এই পেমেন্টের অর্থাৎ যে সিস্টেমের মাধ্যমে টাকা চলে যায়, ট্রানজেকশন হয়, সেটাকে আমরা ক্রিটিক্যাল সিস্টেম বলতে পারি। কারণ টাকা চলে গেলে হলো এটা বেসিক্যালি ফিনান্সিয়াল অর্গানাইজেশন, এখানে টাকাটাই হলো মেইন, এটাকে প্রোটেক্ট করে রাখাটাই হলো এদের কাজ। আচ্ছা, ডিফাইনিং রিকভারি টাইম অবজেক্টিভ অ্যান্ড রিকভারি পয়েন্ট অবজেক্টিভ। রিকভারি টাইম অবজেক্টটা হলো যে সাপোজ আমি বললাম যে 12টার সময় আমার ইনসিডেন্টটা ঘটলো, দুর্ঘটনা ঘটছে 12টার সময়। এখন ঘটলে 12টার সময় তো আমি রিকভার করতে পারবো না, রিকভার করতে আমার একটু সময় লাগবে, তো কতটুকু সময় লাগবে সেটা হলো রিকভারি টাইম অবজেক্টিভ। আর রিকভারি পয়েন্ট অবজেক্টিভ হলো যে যে জায়গাটা ইনসিডেন্ট ঘটছে 12টার সময়, ঠিক 12টার সময় পর্যন্ত যে আপডেট ডাটা আমরা কি সেটাই পাবো, নাকি কিছু কম বেশি ডাটা পাবো? বেশি তো পাওয়ার সম্ভাবনা নেই, কম পাবো। অর্থাৎ 12টার পর্যন্ত যে ট্রানজেকশন গুলো হয়েছে সেটা না হয়ে আমার 1-2 মিনিট বা 5-10 মিনিট আগের ট্রানজেকশন পর্যন্ত যদি ডাটা পাই, তাহলে এটাকে আমরা রিকভারি পয়েন্ট অবজেক্টিভ বলতেছি, যে আমরা কোন পয়েন্ট থেকে এই সিস্টেমটাকে রিকভার করতে পারবো। তারপরে ডিজাস্টার রিকভারি প্ল্যান। ডিজাস্টার রিকভারি প্ল্যান হলো যে কোনো ডিজাস্টার হয়ে গেলে সেই সিস্টেমটা থেকে আমি এটাকে কিভাবে রিকভার করতে পারবো সেটাই ডিটেল এই ডিজাস্টার রিকভারি প্ল্যানে বলা থাকে। স্টেপ ফর ডাটা অ্যান্ড সিস্টেম রিকভারি, রোল অফ ব্যাকআপ, ফেইলওভার সিস্টেম অ্যান্ড অল্টারনেট সাইট। কোথাও ব্যাকআপ রাখা আছে কিনা, অল্টারনেট সাইট আছে কিনা, আমার ডাটা সেন্টারে ইনসিডেন্ট ঘটলে ডিজাস্টার রিকভারি সাইট থেকে চালাতে পারতেছি কিনা, সেখানেও সমস্যা হলে আমার আলাদা ডাটা ব্যাকআপ আছে কিনা, সেই ডাটা থেকে আবার এটাকে রিস্টোর করে আবার আমরা নর্মাল অপারেশন চালাতে পারতেছি কিনা, এই ইস্যুগুলো। এনশিওরিং ক্লিয়ার অ্যান্ড টাইমলি কমিউনিকেশন ডিউরিং রিকভারি। এই রিকভারি প্রসেসের সময় আমরা যদি রাইট পার্সনকে রাইট টাইমে কমিউনিকেট করতে না পারি, তাহলে আমার প্রসেস রান করাতে আমরা প্রপারলি পারবো না। তো এই জন্য ক্লিয়ার এবং টাইমলি কমিউনিকেশন করা দরকার আমার এখানে। যে স্টেক হোল্ডাররা আছে, অর্থাৎ যার যে রেসপন্সিবিলিটি আছে, তাকে সেই দায়িত্বটা প্রপারলি দিয়ে সেটাকে সেইভাবে কাজে লাগায় আমার রিকভার করতে পারতে হবে। এই জন্য স্ট্রং কমিউনিকেশন থাকা উচিত। এটা হলো যে একটু আগে আমরা যেটা বললাম, আরপিও, আরটিও, অর্থাৎ রিকভারি পয়েন্ট অবজেক্টিভ, রিকভার টাইম অবজেক্টিভ। ইভেন্ট ডিজাস্টার, এই যে লাল যে এটা দেখা যাচ্ছে, এইখানে আমার ডিজাস্টার ঘটলো, এখান থেকে যদি আমি বাম দিকে যাই দেখা যাচ্ছে এটা হলো একটা টাইম। আমি বলছিলাম যে এটা 12টা, যদি 12টায় হয় তাহলে আমি এই রিস্টোরেশন পয়েন্ট ব্যাকআপ, আমি এই পয়েন্টে ডাটা পাচ্ছি, তাহলে ডাটা লস হলো কতটুকু, এখান থেকে এই পর্যন্ত ডাটা লস হলো। এই যে ডাটা লস হলো এটাকে আমরা রিকভারি পয়েন্ট অবজেক্টিভ বলতেছি। আর এই যে দুর্ঘটনা ঘটলো এখান থেকে আমাদের এক্সপেক্টেড রিকভারি, অর্থাৎ এই সময়টা আমি রিকভার করতে পারলাম, তাহলে এই ডাউন টাইম বলতেছি এটাকে। এটাকে আমরা কি বলতেছি, রিকভারি টাইম অবজেক্টিভ, আরটিও। আর এইখানে যে রিকভার করলাম এটা আমার প্রপারলি কাজ নাও করতে পারে, কিন্তু প্রপারলি কাজ করার জন্য যে টাইমটা দরকার সেটা যদি এখান থেকে এখানে হয়ে থাকে, তাহলে মিনিমাম টলারেবল ডাউন টাইম, এই টাইমটা আমি দিতে পারবো, সেটাকে আমরা টলারেবল ডাউন টাইম বলতেছি। তো এই চিত্রের মাধ্যমে এই জিনিসগুলো আমরা একটু এক্সপ্লেন করলাম। স্টেপ ইন রিকভারি প্ল্যানিং। রিকভারি প্ল্যানিং এর স্টেপ গুলা কি, আমাদের বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস। বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিসের কথা তো বললাম যে আমরা কিভাবে কি বিজনেস ইম্প্যাক্ট করতে পারি। তারপরে ডেভেলপ রিকভারি স্ট্র্যাটেজি, তারপরে ডিজাস্টার রিকভারি প্ল্যান, তারপরে কমিউনিকেশন প্ল্যান, টেস্টিং অ্যান্ড মেনটেনেন্স, অ্যান্ড পোস্ট রিকভারি ইভলিউশন। রিকভারির পরে সিস্টেমটা ইভলিউশন করে আমাদের আসলে পুরো প্রসেসটায় যে যে দুর্বলতা ছিল সেগুলোকে যদি আমরা রিমুভ করে স্ট্রং করতে পারি, তাহলে আমার এই রিকভারি প্ল্যানিং এবং প্রসেসটা আরো স্ট্রং হবে। এই জন্য রিভিউ এবং আপডেট করা দরকার। Business impact analysis: identify critical system and process and assess the impact of their disruption. Determine recovery time objective ছবিতে দেখাইলাম, and recovery point objective ওটা দেখালাম for critical accesses. Develop recovery strategies.
Develop recovery strategy. Establish a plan for data recovery, including backup and redundancy. অর্থাৎ ডাটা রিকভারির একটা প্ল্যান এস্টাবলিশ করতে হবে, যেটার ভিতরে কি থাকবে, যে আমার ডাটা ব্যাকআপের একটা সিস্টেম থাকবে এবং রিডান্ডেন্ট সিস্টেম থাকবে। অর্থাৎ ডাটা সেন্টার থাকবে, ডাটা সেন্টারটার সঙ্গে আলাদা একটা ডিজাস্টার রিকভারি সাইট থাকবে। আমার ডাটা সেন্টারে যে ট্রানজাকশন গুলো হচ্ছে ডিজাস্টার রিকভারি সাইডে ঠিক সিমিলার ডাটা স্টোর থাকবে। যদি কোনো কারণে ডাটা সেন্টারের কোনো প্রবলেম হয়, তাহলে আমরা ডিজাস্টার রিকভারি সাইট থেকে এটাকে রান করাইতে পারবো। এবং সেটাও যদি ফেল করে, তাহলে আমার যে যে ব্যাকআপ আছে এই ব্যাকআপটাকে আবার রিস্টোর করে আমরা প্রসেস রান করাবো। এইভাবে আমি যতভাবে ব্যাকআপ রাখতে পারি, অর্থাৎ যতভাবে আমি এই রিকভারি প্রসেস ডেভেলপ করতে পারি, আমার তত বেশি কমফোর্টে থাকবো আমরা। Define strategy for system recovery including failover procedure and alternate site. আমাদের এই রিকভারি স্ট্র্যাটেজিটা ডিফাইন করার সময় আমাদের যে ফেল ওভার প্রসিডিওর আছে, যে আমি ডিফাইন করলাম যেভাবে যা করলাম সেভাবেই যে সেটা হবে, আসলে এমন কোনো কথা নেই। এই জন্য কি কি ধরনের ফেল হতে পারে সেটাকেও যদি আমরা অ্যাড্রেস করে এটাকে রাখি, তাহলে সেটাকে আমরা বলতেছি যে ফেল ওভার প্রসেসকে ইনক্লুড করে আমাদের এই সিস্টেম স্ট্র্যাটেজিটাকে ডিফাইন করা। Ensure that communication plan are placed and keep stakeholder informed. স্টেক হোল্ডারদের আমাদের প্রপারলি কমিউনিকেট করার প্রসেস থাকতে হবে। যদি না থাকে, তাহলে প্রপারলি করা না থাকলে এখানে আবার একটা মিসম্যাচ হয়ে যেতে পারে। আবার এমনও না যে কমিউনিকেশন মানে আমি সবাইকে সবকিছু জানাই দিলাম, সেটা না। যার যতটুকু বা যে ইনফরমেশনটুকু জানা দরকার তাকে আমি শুধু সেই ইনফরমেশনটা দেবো, যাতে সেটাকে সে প্রপারলি কাজ করে। বাট অনেক সময় এটার ক্ষেত্রে পেনিক হতে পারে, যে ডিজাস্টার আছে, হ্যাঁ এখন কি হবে কি হবে। একটু প্যানিকও যাতে না হয়। প্যানিক হলে যেটা হবে যে আমাদের প্রপারলি কাজ করতে পারবো না। সেই জন্য প্রপারলি কাজ করার জন্য আগে থেকে ট্রেনিং এবং আমাদের ড্রিল করা, প্র্যাকটিস করা থাকতে হবে। Whatever disaster recovery plan. Create a comprehensive disaster recovery plan that outline the step to taken in the event for the major incident. অর্থাৎ মেজর ইনসিডেন্টের জন্য আমাদের এইসব কি বলছে, ক্রিয়েট এ কম্প্রিহেন্সিভ ডিজাস্টার রিকভারি আউটলাইন দ্যাট দ্য স্টেপ টেকেন ইভেন মেজর। হ্যাঁ, মেজর ইনসিডেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে কাজগুলো করবো সেগুলো ডিটেল থাকতে হবে। ইনক্লুড কন্টাক্ট ইনফরমেশন, রোলস এন্ড রেসপন্সিবিলিটি ফর অল রিলেভেন্ট পার্সোনেল। এই কন্টাক্ট ইনফরমেশন যদি না থাকে, তাহলে তো আমরা কন্টাক্টই করতে পারবো না। এই জন্য কন্টাক্ট ইনফরমেশন থাকতে হবে। আবার কন্টাক্ট ইনফরমেশনটা প্রপার জায়গায় থাকতে হবে, মানে যখন যেটা যার কাছে যেটা লাগবে তখন সেটা তার কাছে থাকতে হবে। যেটা যদি প্রপারলি না থাকে, তাহলে এটা আমরা প্রপারলি কমিউনিকেট করতে পারবো না। Ensure that the DRP is regularly tested and updated. আমাদের ডিআরপি আছে, অর্থাৎ ডিজাস্টার রিকভারি প্ল্যানটা আছে, কিন্তু তখন ইনসিডেন্ট ঘটলো, তখন আমরা এটাকে কাজে লাগাইতে গিয়ে দেখি যে এটা আসলে কাজ করতেছে না। যাতে এরকম না হয় সেই জন্য এটাকে রেগুলারলি টেস্ট করতে হবে এবং আপডেট করতে হবে। কমিউনিকেশন প্ল্যান। Develop a clear communication strategy to inform employees, customers and stakeholders. যখন আমি যেটা বলছিলাম যে এমপ্লয়ীদেরকে, কাস্টমারদেরকে এবং আদার স্টেকহোল্ডারদেরকে যখন যাকে যেটা ইনফর্ম করা দরকার, তখন সেটা তাকে প্রপারলি ইনফর্ম করতে পারলে আমার এইটাকেই বলতেছি যে প্রপার কমিউনিকেশন প্রসেস। এটা যদি হয়, তাহলে আমাদের ডিজাস্টার রিকভারি প্রসেসটাও স্মুথ হবে। আর তা না হলে এখানে একটা হজবরল, অর্থাৎ হসফাস লেগে যাবে, ঠিক মতো কাজ করবে না। তারপরে ensure that communication channel remain open and reliable during and after the incident. এগুলো যে ইনসিডেন্টের কারণে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, তাহলে কমিউনিকেট করবো কেমনে? মোবাইল অফ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, কমিউনিকেট করবো কেমনে? তাহলে এই ধরনের যদি ডিজাস্টার হয়, আমার কোন কমিউনিকেশন চ্যানেলগুলো প্রপারলি আছে কিনা, ওপেন আছে কিনা, সেগুলোকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমাদের এই অল্টারনেট যদি কোনো সিস্টেম থাকে, রিডান্ডেন্ট যদি সিস্টেম থাকে, সেগুলোকে এভাবে রাখতে হবে। অর্থাৎ সাপোজ আমার ঢাকা, চিটাগাং, সিলেট, রাজশাহী যেগুলো বলতেছিলাম যে অফিস আছে, একটার সঙ্গে আরেকটার কমিউনিকেশন হয়। এই কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার আমি যদি একটা রাখি,
তাহলে ওই চ্যানেল বন্ধ হয়ে গেলে তাদের সাথে কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে। তো এই সময় অনেক ক্ষেত্রে মাল্টিপল চ্যানেল রাখতে হয়। আবার মাল্টিপল চ্যানেল রাখলাম, দেখা গেল যে আমি ব্রডব্যান্ড কানেকশন রাখলাম, কিন্তু সবগুলো ব্রডব্যান্ডই একই চ্যানেলের মাধ্যমে যায়। তো সেক্ষেত্রে আবার এই যদি ওই তারটা কেটে যায় তাহলে আমার সবগুলো চ্যানেলই বন্ধ হয়ে যাবে। তো এটা যখন কমিউনিকেশন আমরা ডেভেলপ করব তখন এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের যাতে সেপারেট চ্যানেলের মাধ্যমে কমিউনিকেশনটা হয়। তাহলে আমাদের রিডান্ডেন্ট কমিউনিকেশন চ্যানেল আমরা আমাদের থাকবে এবং আমরা সেটাকে ইউজ করে কাজে লাগাতে পারবো। টেস্টিং অ্যান্ড মেইনটেনেন্স, কন্ডাক্ট রেগুলার ড্রিল and simulation to test the effectiveness of recovery plan। এই মাঝে মধ্যে আমাদের এই যে ডিজাস্টার রিকভারি প্ল্যান যেগুলো থাকবে এগুলা প্র্যাকটিস করতে হবে। যে আমার এই জিনিস বাদ দিয়ে আমার যদি ডিজাস্টার রিকভারি সাইট থাকে সেখান থেকে চালাতে হবে। আর অন্যান্য যে প্রসেস আছে অর্থাৎ ড্রিল করে দেখতে হবে যে আমার ব্যাকআপ গুলো, আমার যে সাইট গুলো, আমার যে আদার প্রসেস গুলো আছে এগুলা ঠিক মতো কাজ করে কিনা, আমি যখন দরকার হবে তখন আমি এটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারবো কিনা। রিভিউ অ্যান্ড আপডেট দ্য প্ল্যান পিরিয়ডিক্যালি টু account the change in the organization's infrastructure or business process। ডেফিনেটলি আমাদের রিভিউ করতে হবে। তারপর রিভিউ করার পরে যদি কোনো কোনো দুর্বলতা থাকে সেটাকে আপডেট করতে হবে এবং এই প্ল্যানগুলোকে পিরিয়ডিক্যালি আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের টেকনোলজি যেহেতু চেঞ্জ হয়, ইনফ্রাস্ট্রাকচার যেহেতু চেঞ্জ হয়, বিজনেস প্রসেস মাঝে মধ্যে চেঞ্জ হয়, যদি কোনো আপডেট হয় তাহলে সেই অনুযায়ী আমার প্রসেসগুলোকে পিরিয়ডিক্যালি আপডেট করা হয়েছে কিনা এগুলো খেয়াল রাখতে হবে। Post recovery evolution, after the recovery process evaluate the effectiveness of the plan। অর্থাৎ আমার যে ডিজাস্টার রিকভারি প্ল্যানটা ছিল ওইটা প্রপারলি বা ইফেক্টিভলি কাজ করতেছে কিনা এটাকে ইভালুয়েট করতে হবে। ইভালুয়েট করার পরে যদি ঠিক থাকে তাহলে তো থাকলো, থাকার পরেও সবসময় এটাকে আবারও আপডেট করতে হয়। আমার আরো বেটার প্রসেস দরকার, বেটার প্রসেস ডেভেলপ করতে হয়। আইডেন্টিফাই দ্য এরিয়া ফর ইমপ্রুভমেন্ট, মানে কোন কোন জায়গায় আমার ইমপ্রুভমেন্ট দরকার হবে সেগুলো আইডেন্টিফাই করে সেগুলোকে ইমপ্রুভ করা, এন্ড আপডেট দ্য রিকভারি প্ল্যান অ্যাকর্ডিংলি। আর এরপরে এই রিকভারি প্ল্যানটাকে আপডেট করে নিতে হবে। Implementation of security tools, demonstration of common cyber security tool। common cyber security tool এর মধ্যে যেমন আছে অ্যান্টিভাইরাস, অ্যান্টিভাইরাসের কথা আমি একটু আগে বলতেছিলাম, প্রথম দিকে শুরুর দিকে বলতেছিলাম। তারপরে হলো এন্ড পয়েন্ট প্রোটেকশন, যেমন কাসপার, স্কাই, নর্টন, এগুলো হলো অ্যান্টিভাইরাস। এগুলো অনেক সময় ইউজ করা হয় এগুলো প্রোটেকশনের জন্য, যাতে আমাদের ম্যালওয়্যার বা ভাইরাস এগুলো অ্যাটাক করতে না পারে। পাসওয়ার্ড ম্যানেজার, অনেক সময় আমাদের অনেক পাসওয়ার্ড থাকে, অনেক সিস্টেম থাকে, এগুলো পাসওয়ার্ড মনে থাকে না, মনে না থাকলে আমরা লাস্ট পাস আসলেন এই ধরনের পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করতে পারি। এগুলো ইউজ করে আমরা এটাকে আবার ফার্দার কাজে লাগাইতে পারি। বাট পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি অনেকবারই বলে রাখছি, আবারও বলতেছি যে পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটা হবে, আমরা পাসওয়ার্ডটাকে ইউনিক করতে হবে এবং যত সম্ভব কমপ্লেক্স করতে হবে। অর্থাৎ আমি যেটা বলতেছিলাম আগে বলছি যে এখানে পাসওয়ার্ড ইউজের ক্ষেত্রে আমার লেটার ব্যবহার করতে হবে, নাম্বার ব্যবহার করতে হবে, স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে এবং লেটার ব্যবহারের ক্ষেত্রে আপার কেস লয়ারকে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এগুলো দিতে হবে এবং পাসওয়ার্ড লেন্থটা যাতে মিনিমাম 12টা হয়, মানে 12টা ক্যারেক্টার হয়, অর্থাৎ ABCD 1 2 3 4, তারপরে যে @$, এগুলো সবগুলো মিলে 12+ যদি ইউজ করি তাহলে আমার সাধারণত এই পাসওয়ার্ডটা হ্যাক বা ক্র্যাক করা অনেক ডিফিকাল্ট। আর যদি আমি খুব ইজি ইউজ করি, সাপোজ আমি আমার মোবাইল নাম্বার ইউজ করলাম পাসওয়ার্ড, অথবা 1111, স্যার আবার একটু যদি রিপিট করতেন ভালো হতো, আমি এটা শুনতে পাইনি। ওই যে পাসওয়ার্ডেরটা। জি জি। আচ্ছা, পাসওয়ার্ডেরটা যেটা বলতেছিলাম যে পাসওয়ার্ড 12+ ক্যারেক্টার হলে ভালো হয় এবং পাসওয়ার্ড যখন ইউজ করবেন তখন 4 প্রকারের জিনিস দিবেন। একটা হলো লেটার ABCD, এটা এক প্রকারের, এটা হলো বড় ওয়ে দেওয়া যায় আবার ছোট ওয়ে দেওয়া যায়, তাহলে দুটা ইউজ করলে কমপ্লেক্সিটি একটা বাড়লো। তারপরে 1 2 3 4, এটা হলো আরেকটা টাইপের, অর্থাৎ লেটার এক টাইপের আর ডিজিট আরেক টাইপের। আর এরপরে স্পেশাল ক্যারেক্টার, যেমন @
তারপরে এই যে নাম্বার সাইন, ডলার সাইন, পার্সেন্টেজ সাইন, তারপরে অ্যাম্পার সাইন, তারপরে স্টার, এগুলো হলো স্পেশাল ক্যারেক্টার। তো এই সব ধরনের ক্যারেক্টার ইউজ করা। একটা হলো বললাম লেটার, আপার কেস, লেটার লোয়ার কেস, একটা হলো ডিজিট, আর একটা হলো স্পেশাল ক্যারেক্টার। 4টে টাইপের কমপ্লেক্সিটি ইউজ করবেন এবং লেন্থটা বাড়াবেন, অর্থাৎ এই 12টা বা তার থেকে বেশি নাম্বার ইউজ করবেন। বুঝতে পারছেন কি? তাহলে এই পাসওয়ার্ডটা কমপ্লেক্স হবে এবং এটাকে সহজে ক্র্যাক বা হ্যাক করা যাবে না। আর যদি ইজি দেন, সাপোজ আপনার বাসার নাম্বার, আপনার নাম, মোবাইল নাম্বার, তারপরে 111 বা 123456789 এই রকমের নাম্বার দিলে এগুলোকে হ্যাক করা খুব সোজা। এগুলো না হয়ে আমি যেভাবে বললাম ওইভাবে দিলে কমপ্লেক্স হয় আর কি, এটা হ্যাক করা কঠিন হয়ে যায়। এরপরে হাউ টু কনফিগার অ্যান্ড ইউজ দেম ইফেক্টিভলি। সিকিউর পেমেন্ট অ্যান্ড ই কমার্স প্র্যাকটিস, সেট আপ সিকিউর পেমেন্ট গেটওয়ে। যেমন আমরা যদি কার্ড দিয়ে পেমেন্ট করি তাহলে সেক্ষেত্রে পিসিআই ডিএসএস কমপ্লায়েন্স করা থাকলে এটা ভালো হয়। অর্থাৎ এটা হলো পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড। এই আপনি যখন কোনো ব্যাংকের কার্ড ইউজ করবেন তখন দেখবেন যে ওই ব্যাংকটা পিসিআই ডিএসএস সার্টিফাইড কিনা। যদি সার্টিফাইড হয় তাহলে তাদের কার্ডটা মোর সিকিউর হবে। বেস্ট প্র্যাকটিস ফর প্রোটেক্টিং কাস্টমার পেমেন্ট ডাটা। কাস্টমার পেমেন্ট ডাটাকে প্রোটেক্ট করার জন্য আমরা যেসব ক্রাইটেরিয়া আছে সেগুলোকে বেস্ট প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। সোশ্যাল মিডিয়া অ্যান্ড অনলাইন ব্র্যান্ডিং সিকিউরিটি, স্টেপ টু সিকিউর বিজনেস অ্যাকাউন্ট অন সোশ্যাল প্ল্যাটফর্ম। সোশ্যাল প্ল্যাটফর্মে ইউজ করার সময় আমাদের সিকিউরিটি স্টেপগুলোকে প্রপারলি অ্যাড্রেস করতে হবে। প্রিভেন্টিং অ্যান্ড রেসপন্ডিং টু ইমপারসনেশন আর হ্যাকিং ইনসিডেন্ট, অর্থাৎ কোনো হ্যাকিং ইনসিডেন্ট যাতে না ঘটে এই জন্য এগুলোকে প্রপারলি অ্যাড্রেস করে এখান থেকে প্রোটেকশনের ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ যদি একটা ফেসবুকে আমরা বিজনেস করি তাহলে ফেসবুকের ওই পেজটা খোলার সময় ফেসবুকের অনেকগুলো সিকিউরিটি ফিচার আছে, যেমন ওইটা অ্যাকাউন্ট ওপেন করার সময় একটা মোবাইল নাম্বার দিতে হয়, একটা ইমেল নাম্বার দিতে হয়, তারপরে এটার সাথে একটা পাসওয়ার্ড দিতে হয়। পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে এটাকে করার জন্য এই সিকিউরিটি মেনটেন করার জন্য মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা শুধু ইউজার আইডি বা পাসওয়ার্ড ইউজ করে ব্যবহার করতে পারবো না। এটাকে যদি কেউ হ্যাক করতে চায় তাহলে কি করবে, সে ইউজার আইডি বা পাসওয়ার্ড দেবে। কোনো কারণে এটা যদি কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে যদি আমার এই মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম চালু থাকে তাহলে একটা ওটিপি আসবে আমার মোবাইলে অথবা ইমেলে। তো যদি আসে সেই ওটিপিটা ইউজ করার পরে সেটাকে অ্যাক্সেস করতে পারবে। তো এইরকম যদি করা থাকে তাহলে ওই ওটিপিটা তো তার পাওয়ার কথা না, কারণ সে এটা পাইতে হলো তার ওই মোবাইল নাম্বার বা ইমেলটাকেও কম্প্রোমাইজ করতে হবে। তো ইমেলটাকে অনেক ক্ষেত্রে করতে পারে, বাট মোবাইল নাম্বার কম্প্রোমাইজ করতে হলে মানে আরেকটা কমপ্লেক্সিটির মধ্যে দিয়ে গেল। অর্থাৎ এইভাবে করতে গেলে তার আরো বেশি সময় লাগবে। আর যদি করতে না পারে তাহলে যার আইডি তার কাছে মেসেজটা চলে আসবে যে তোমার ওটিপি এত, এটাকে ইউজ করে। তখন সে বুঝতে পারবে যে না এখানে হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। তখন সে তার অ্যাকাউন্টে গিয়ে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলে ওই হ্যাকার তখন ওটাতে আর থাকতে পারবে না, ওখান থেকে মানে যতটুকু অ্যাক্সেস করতে পারছে ওখান থেকে সে বের হয়ে যাবে। এই জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করার ক্ষেত্রে আমরা যদি এইভাবে কেয়ারফুল থাকি তাহলে এই ইনসিডেন্ট গুলো ঘটবে না। কেস স্টাডি এন্ড সিমুলেশন, ইন্টারেক্টিভ সেশন উইথ রিয়েল লাইফ সাইবার সিকিউরিটি কেস স্টাডি। আচ্ছা, আজকে আমাদের যেহেতু সময় প্রায় শেষ হয়ে আসছে, আমরা এরপরে যদি আবার কখনো সেশন চালু হয় তাহলে আমরা কিছু কেস স্টাডি আলোচনা করব। যেমন আমরা জানি যে এই কিছু কিছু জায়গায় কার্ডের অনেক সমস্যা হয়েছে, যে কার্ড কম্প্রোমাইজ হয়ে গেছে। আবার সবাই একটা জানা জিনিস আছে যে 16 সালে বাংলাদেশ ব্যাংকে একটা ইনসিডেন্ট ঘটছিল। তো এরকম কিছু কিছু কেস নিয়ে আমরা কোনো এক সময় আলোচনা করব, যাতে সেখান থেকে শিখে আমরা এগুলোকে নিজেদের কাজে লাগাতে পারি। তারপর পার্টিসিপেন্ট সিমুলেট রেসপন্স টু সাইবার থ্রেট, অর্থাৎ আমরা যদি কেউ একটা কোনো থ্রেটের ইনসিডেন্টের শিকার হয় তাহলে সেই কেসটা যদি আমরা অন্যদেরকে বলি তাহলে তারা ওই ধরনের একটা ইনসিডেন্ট থেকে বাঁচতে পারে। ফিউচার ট্রেন্ড অ্যান্ড অনগোয়িং সিকিউরিটি, overview of upcoming technology like AI,
ইন সাইবার সিকিউরিটি, অর্থাৎ এই প্রেজেন্ট যে ট্রেন্ড গুলো চলতেছে সেটা আসলে সবই আমাদের এআই বেসড, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং বেসড। তাহলে আমার যদি হ্যাকিং বা ক্র্যাকিং বা ম্যালওয়্যার সিস্টেম এআই ইউজ করে তাহলে আমাদের প্রোটেকশনও এআই ইউজ করে করতে হবে। যদি এটা আমরা না করি তাহলে আমরা আমাদের সিস্টেমকে প্রোটেক্ট করতে পারবো না। এছাড়াও কোয়ান্টাম কম্পিউটিং নামে একটা হিউজ বা লার্জ কম্পিউটিং সিস্টেম যেটা এক সময় চলে আসবে, তখন এই কম্পিউটিং সিস্টেমের মাধ্যমে এই যে ব্রুট ফোর্স অ্যাটাক গুলো অনেক ইজি হয়ে যাবে। তো তখন আমাদের প্রোটেকশন সিস্টেম গুলোকে আরো অনেক কমপ্লেক্স করতে হবে। স্ট্র্যাটেজিস ফর কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড ইমপ্রুভমেন্ট, আমাদের এগুলো মানে মেনটেন করতে হলে কন্টিনিউয়াস আমাদের শিখতে হবে এবং ইমপ্রুভ করতে হবে। Integration with business continuity plan. Incident response and recovery planning should be integrated with the broader business continuity plan, অর্থাৎ বিজনেস কন্টিনিউটি প্ল্যান থাকতে হবে। এই জিনিসটা এরকম যে আমার যদি কোনো ডিজাস্টার হয় তাহলে সেই ডিজাস্টারটাকে অ্যাড্রেস করে কিভাবে আমি আমার বিজনেসটাকে ওই অবস্থাতে রান করতে পারবো, সেটা হলো আমাদের বিজনেস কন্টিনিউটি প্ল্যান, which ensure that all aspect of the business can continue to operate আর বি কুইকলি রিস্টোর ইন দ্য ইভেন্ট অফ ডিসরাপশন। যদি ডিসরাপশন হয় সেই সময় আমরা আমাদের সিস্টেমটাকে রান করতে পারবো, চালু রাখতে পারবো। We should like to delve into any specific area of incidents response and recovery planning to discuss how to implement the strategies in your organization. অর্থাৎ যদি এইসব ইনসিডেন্টের এক্সপেরিয়েন্সকে আমরা জেনে বুঝে নিয়ে যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা আমাদের অর্গানাইজেশনে এটাকে কাজে লাগাই ইনসিডেন্টের হাত থেকে বাঁচতে পারবো। Recap of the key point: importance of preparation, the incident response framework, and the role of recovery planning. Emphasis the need for continuous improvement and readiness, and call for action encourage regular review, আপডেট এন্ড টেস্টিং প্ল্যান। আমরা তো আসলে রিভিউ করলাম, অর্থাৎ এই ইনসিডেন্ট রেসপন্সটা এটা আজকে যদি আরো অনেক কিছু এর সঙ্গে অ্যাড হয়েছে, বাট এই ইনসিডেন্ট রেসপন্স এন্ড রিকভারিটা আমি আগে একবার বলছিলাম এবং আবারও বললাম। মানে এটার কারণটা হলো যে এই মানে বারবার আমরা এটা দেখে জেনে শুনে এটাকে অ্যাওয়ারনেস ডেভেলপ করা এবং এটা রিমাইন্ড করার ফলে যেটা হয় কি যে আমাদের অনেক সময় একটু নেগলিজেন্সি বা একটু চলে আসে, অনীহা চলে আসে। তো এটা যাতে না হয় সেটাকে ঠিক রাখার জন্য আমরা এই প্রসেসগুলো বারবার দেখি, পড়ি এবং জানার চেষ্টা করি এবং কিছু জিনিস আছে হয়তো একবারে বুঝি না, আবার সেকেন্ড টাইম বা থার্ড টাইম দেখলে আমরা এগুলোকে বুঝতে পারি। এই হলো মোটামুটি আজকে আমাদের সেশন। আর আমাদের মানে এই ফেজের সেশন আজকে শেষ হয়ে যাবে, তারপর আমরা আবার পরবর্তীতে আবারও এইভাবে সেশন চালাবো। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনাকে, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তারপরে 4টা ক্লাস শেষ, এখন বলেন আপনাদের